ওয়েট, কোথায় আপনি? তো কি করতেছেন ওইখানে? লাইফটা আমাকে একটা জিনিস শেখাইছে, ব্রেক দ্য বাউন্ডারিজ। হ্যালো। যে জিনিসে তুমি এক্সপার্ট, প্র্যাকটিস 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 প্র্যাকটিস। Do you think hard work is the only way to make money or to be financially freedom? Because I believe an entrepreneur doesn't make the company. কিছু জিনিস তো আপনার গড গিফটেড থাকে ওয়ালটনের জব আমি অ্যাকসেপ্ট করিনি কয়েকটা রিজনে। একটা শব্দই 3 বার বলছি, যেটা কিনা প্রতিটা মানুষের লাইফের লেসন হওয়া উচিত। সেটা হলো ইনকাম করা শুরু করছি আমি 2020 সালে। আমার ফার্স্ট স্যালারি পাইছি আমি 31,000 টাকা, এবং এই 31,000 পুরোটাই আমি গিফট কিনছি ফর মাই ফ্যামিলি। এখন কিন্তু প্যারেন্টিংয়ের কনসেপ্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সেরির শেষে বাবা নামাজ পড়তে নিয়ে গেল, আমি তো আর ঘরে যাই না, বন্ধু বান্ধব, ছোটো বন্ধু বান্ধব, মানে মানুষের বিভিন্ন বাগান টাগান থাকে না, ওখানে বসে বসে মানুষের ফ্রুটস খাই। এই দেখবেন আমার এখানে স্ক্র্যাচ, সব মাথা ফাটা, এখানে আমার মাথায় রড ঢুকে গেছিলো, মানে একটু প্রচণ্ড দুষ্ট প্রকৃতির ছিলাম। তো গ্রামের ক্রিটিক্যাল মানুষ কিন্তু ঠিকই, এই তোর ছেলেকে দেখছি মনে করেন ওই জায়গায় এটা করতেছে ওটা করতেছে, তুই ছেলে তো নষ্ট হয়ে যাবে। আমার বাবা এসে আমাকে বলছে কিন্তু এইভাবে, কিরে তুই মানুষের বাগানে গিয়ে পারমিশন ছাড়া কি করিস, এটাকে আমি তোকে শিখিয়েছি? একেবারে আমি পড়াশোনা করতাম না, এবং কোচিং লাইফে আমি মাত্র 3 দিন কোচিং করছি, একদিন আমি কোচিংয়ে যাইনি, বাসায় ঘুমাইছি। আমার বাবা আমাদের পিছনে পড়াশোনার জন্য সব ঢেলে দিছে। তখন সেভিংস ছিল না। আমার এখন মনে আছে আব্বু বলেছিল, আব্বু যখন জবে ফার্স্ট ঢোকে তখন আব্বুর বেতন ছিল 200 টাকা। তো 5 years I spent my life abroad. It was tough. And আমার এটাও মনে আছে, একবার হচ্ছে আমার ছোট বোন আমাকে বলছিল, দাদা তোমাকে দেখতে ইচ্ছা করতেছে। অ্যান্ড ওর জন্মদিন ছিল ওই টাইমে, যে অনেকদিন তোমার সাথে জন্মদিন পালন করি না। সরি, আই এম বিং ইমোশনাল। আমার মাস্টার্সের সব অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে গেছে, স্কলারশিপ এক জায়গাও পাইনি, কোনো ভার্সিটি জমা নেবে না, আমার নিজের ভার্সিটি জমা নিচ্ছে না। আমার লাইফটা অনেক দিকে টার্ন দিতে পারে, বাট আই ডোন্ট থিঙ্ক গুড ওয়েতে টার্ন দিত। ওই টাইমটাতে মনে হয়েছে যে আই রিয়েলি ডিড টেক আ রং ডিসিশন। আপনার লাইফ চেঞ্জিং ডিসিশন কোনটা ছিল? একজন মানুষ আমাকে বলছিল যে ভাই, আমি যে মানুষ আগে 2,000 টাকার জন্য দৌড়াইতাম, ওখানে আমার ডেইলি ইনকাম আজকে 5 থেকে 6 লাখ টাকা। আমি মাঝে মধ্যে এই জিনিসগুলোতে খুব জেলাস হই, কি জানেন, ওনাকে এই ভাগ্য দিল, আমাকে কেন দিল না? হু ইউ আর রাইট নাও অ্যান্ড হু আই এম রাইট নাও, আর হাউ উই আর লিভিং, এটার পিছনে একটা বড় এফোর্ট ছিল আমাদের পরিবারে। এক্স্যাক্টলি। ইফ আপনার পরিবার যে এফোর্ট আপনার জন্য দিয়েছে এই পর্যন্ত, যদি সেটা না করতো তাহলে আপনি কই থাকতেন? ওয়েলকাম টু টংকাস্ট। সো টংকাস্ট হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আমরা টঙের দোকানে বসে যেরকম আলোচনা করি, উই নো লট অফ থিংস বাট উই আর নট স্পেশালাইজড ইন এনিথিং। সো কাইন্ড অফ এরকম ফ্রি অ্যান্ড ফ্রাঙ্ক স্পিকিং আমরা আজকে কথা বলবো তার জীবন নিয়ে, কি করলাম না করলাম, কি হতে পারতো, কি করলে আরো বেটার লাইফ আমরা ইমপ্রুভ করতে পারতাম, এইসব বিষয় নিয়ে আসলে জাস্ট একটাই কথা বলবো। সো আজকে আমাদের সাথে আছে মিস্টার জুলহাসুদ্দিন জুয়েল ভাই। সে আমার ভাই বললেও কম হবে, ভাইয়ের চেয়েও বেশি কিছু। সো ওয়েলকাম। অ্যান্ড সে হচ্ছে বাংলাদেশের প্রমিনেন্ট একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটে আছেন বর্তমানে। সো এই তো। সো ভাই কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ ফার্স্ট অফ অল রিজওয়ান ভাই আমাকে ইনভাইট করার জন্য, অ্যান্ড থ্যাংকস টু ইয়োর ওয়ান্ডারফুল টিম যে এত সুন্দর একটা সেট আপ। আসলে আমি ভেরি হ্যাপি টু সি দ্য এক্সেলেন্ট সেট আপ। সো থ্যাংক ইউ, প্লেজার ইজ মাইন অ্যান্ড আওয়ার টিম ফর শিওর। সো ফার্স্টে আমি জাস্ট বেশি কিছু ওইভাবে কি বলা যায়, আমি স্ট্রাকচারাল কোনো কথা না বলে আমি জাস্ট বলবো যে আপনি আপনার সম্বন্ধে কিছু বলুন না, সেটা যেটা আমি জানি না, বা আরো আপনাকে আমি চিনি বাট হয়তো আরো কিছু জানা বেটার হতো। আরও কিছু যদি আমি বলতে চাই, আমি আমার মানে ছোটোবেলার কিছু স্টোরি দিয়ে শুরু করতে চাই। হ্যাঁ, ছোটোবেলায় ফার্স্ট অফ অল তো মনে করেন আমার বাবার কিন্তু বাবা ছিল না, সে কিন্তু সিঙ্গেল হ্যান্ডেডলি ফ্যামিলিটাকে কিন্তু নিজেই দাঁড় করিয়েছে। একটা মা, আমার বাবার মা ছিল, তো মাও তো অত এডুকেটেড ছিল না, ছেলেকে এডুকেটেড করে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়া ইট ওয়াজ ভেরি চ্যালেঞ্জিং। আমাদের দেশে দেখা যায় ম্যাক্সিমাম চ্যালেঞ্জ কিন্তু চাইল্ডহুড থেকেই হয়। তো আমার বাবার যখন মনে করেন নতুন নতুন জব হলো, তখন মনে করেন আমরা তো আমার দাদুর বাড়িতেই থাকতাম। তো ওখানে যেহেতু গ্রামের গভর্নমেন্ট স্কুলে গেলাম, ক্লাস 1-এ ভর্তি হলাম, ওখানে তো আর মনে করেন একদম নার্সারি কেজি এগুলো ছিল না। সো এডুকেশন সিস্টেম কিন্তু একটা ইম্প্যাক্টফুল জিনিস, কিন্তু আপনার ক্যারিয়ার বলেন, আপনার আপব্রিঙ্গিংস বলেন, ইটস ভেরি হিউজ পোর্শন কিন্তু আপনার লাইফের। সো ওখানের এডুকেশন সিস্টেম মানে ছিল কি 1 2 3 4 1 2 3 4 বলে আমাকে শুরু করা। বাট আপনি এখন রিসেন্ট এডুকেশন সিস্টেম দেখেন, ইটস টোটালি ডিফারেন্ট। এখন বাচ্চারা স্কুলেই যায়, ঘর থেকে শিখে।
বাট আগের ছিল কি স্কুলে গিয়ে শিখতো। এখন কিন্তু প্যারেন্টিং যেটা বলেন হ্যাজ মানে কি বলবো, প্যারেন্টিংয়ের কনসেপ্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আমার এখনও মনে পড়ে যে আমি স্কুলে যেতাম, আমার এখনও মনে, যখন আমার নিজের হালকা পাতলা বুঝ হওয়া শুরু করলো, একটা সেহরিতে মনে করেন সেহরির শেষে বাবা নামাজ পড়তে নিয়ে গেল, আমি তো আর ঘরে যাই না, বন্ধু বান্ধব ছোটো বন্ধু বান্ধব গিয়ে কী করতাম, মানে মানুষের বিভিন্ন বাগান টাগান থাকে না, ওখানে বসে বসে মানুষের ফ্রুটস খাইতাম। তো কিছু গ্রামের ক্রিটিক্যাল মানুষ থাকে না, তো গ্রামের ক্রিটিক্যাল মানুষ কিন্তু ঠিকই এই তোর ছেলেকে দেখছি মনে করেন ওই জায়গায় এটা করতেছে ওটা করতেছে, ছেলেকে এইভাবে রাখলে কি পড়াশোনা মানে করাইতে পারবি কি না, কি করতে পারবি, কি করবি, ছেলে তো নষ্ট হয়ে যাবে, যেটা নর্মালি সোসাইটি যে জিনিসটা বলে। আসলে সত্যি কথা বলতে কি দেখেন, আমাদের সোসাইটিতে কিন্তু ডিফারেন্ট কাইন্ডস অফ মানুষ থাকে, তাদের কনসেপ্টগুলোও কিন্তু ডিফারেন্ট। মনে করেন হয়তো বা সে আমার বাবাকে কীভাবে বলছে আমি জানি না, আমার বাবা এসে আমাকে বলছে কিন্তু এইভাবে, কিরে তুই মানুষের বাগানে গিয়ে পারমিশন ছাড়া কী করিস, এটাকে আমি তোকে শিখিয়েছি। সো সোশ্যাল যে জিনিসগুলো আসলে এগুলো কিন্তু একটা ভালো ইম্প্যাক্ট পড়ে। আমার কিন্তু খুব মন খারাপ হয়েছিল, মানে আলটিমেটলি কিন্তু আমার তখন মনে হচ্ছিল কি যে আমি তো এমন অপরাধ কোনো মানে কিছুই করি না, আমার ছোট্ট একটা বাচ্চা বয়স, আমি ওখানে গেছি, আমি তো আর ওগুলো বুঝি না যে এখানে পারমিশন ছাড়া যেতে হয় না, ওই জিনিসগুলো যেতে হয় না। তো ওই সোসাইটির ওই জিনিসগুলো কিন্তু ডে বাই ডে চেঞ্জেস হয়ে গেছে। কি কারণে? আগে মানুষজন কিন্তু সাপোজ আপনি কিন্তু আপনার পাশ দিয়ে যখন কোনো মুরব্বী যেত আপনি কিন্তু সালাম দিতেন, রেসপেক্ট শো করতেন। এখন কি এই জেনারেশন কি করে? সেটা কমে গেছে, অনেক বেশি কমে গেছে, অনেক বেশি আসলে কমে গেছে, তাই না? বাট কমে গেছে এটা কাদের কারণে? এখানে কিন্তু দুইটা ফ্যাক্টর হইতে পারে। আইদার যেই আমাদের সিনিয়র্স যারা তারা আমাদেরকে ওইভাবে করে ট্রিট করে না, অথবা পসিবিলিটিস তো এটা থাকতেই পারে। সেকেন্ড, আমাদের ফ্যামিলি থেকে যেই লার্নিংসগুলো ছোটোবেলায় আমাদেরকে দিত যে বাবা এটা করলে এটা হয়, এটাকে ভালো বলে এটা খারাপ বলে, আইদার ওইটা হচ্ছে না। তার মানে কি আপনার প্যারেন্টিংটা ভালোভাবে হচ্ছে না। তো মেন জিনিসটা হচ্ছে এটাই বলা যাচ্ছে যে আমাদের লাইফে বর্তমান হু উই আর ইজ বিকজ অফ আওয়ার প্যারেন্টিং, হাউ ইট ওয়াজ গুড অর ব্যাড ওটা আমরা ডিফাইন না করছি এখন পর্যন্ত, কারণ এভরিওয়ান ইজ ডিফারেন্ট, তো আমরা ডিফাইন করতে যাচ্ছি না। বাট আমাদের কথা হচ্ছে যে আমাদের লাইফে এই পর্যন্ত এসেছি বা আমরা যে একজনকে সম্মান দিচ্ছি বা দিচ্ছি না, সেটা ডিপেন্ড করে অনেকাংশেই প্যারেন্টিং এর উপরে। অ্যাট দ্য সেম টাইম সমাজের ব্যবস্থা তো আছেই, সেটা আসলে বলার কিছু নেই। তো আজকে মেনলি আমরা কথা বলবো আমাদের ফাইন্যান্সিয়াল সিচুয়েশন নিয়ে, বা আমরা হচ্ছে এই প্যারেন্টিং এর থ্রুতে, এডুকেশন সিস্টেমের থ্রুতে বলি, বা প্রিভিয়াস আমাদের ফ্যামিলি সাপোর্ট, আর হচ্ছে আমাদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, আর আমরা যেসব জায়গায় ছিলাম সেই এনভায়রনমেন্টাল ব্যাকগ্রাউন্ড, সব কিছুর উপর ডিপেন্ড করে আমরা এখন কোথায় আছি, কি করছি, বা how we can change our life and so on, মানে টোটাল একটা ফাইন্যান্সিয়াল অ্যাসপেক্ট নিয়ে আজকে আমরা কথা বলবো। যদি ফাইন্যান্সিয়াল অ্যাসপেক্ট নিয়ে আপনি কিছু বলতে চান, আমি জাস্ট সিম্পলি একটা জিনিস বলি, আপনার কিন্তু দুইটা জিনিস কনসিডারেশনে রাখতে হবে। কিন্তু একটা হলো আপনার জিওগ্রাফিক্যাল ভিউ, কারণ আপনি যেই ইনকাম মনে করেন এখানে বসে করছেন, যে এক্সপেন্সটা আপনার এখানে হচ্ছে ওটা কিন্তু আপনার মনে করেন আপনি আপনার মনে করেন ফেনীতে গিয়ে সেম কিন্তু না, অবশ্যই না, তাই না? তো আপনার জিওগ্রাফিক্যাল ভিউ কিন্তু মনে করেন আজকে আপনার পারচেস পাওয়ার মনে করেন ঢাকাতে কিন্তু ইজ হিউজ। আপনি কিন্তু মনে করেন একটা সুপার শপে ঢুকলে ইউ আর নট আস্কিং যে এটার প্রাইস এত বেশি কেন, হ্যাঁ, তাই না? সো আপনার ইনকাম সেম থাকলেও আপনার এক্সপেন্স কিন্তু ডিফারেন্ট সিটিজে ডিফারেন্ট। ডেফিনেটলি। সো যদি শুরুতে আমরা কথা বলে যাচ্ছি, যেমন লাইফ যেটা আমি জিজ্ঞেস করলাম আপনার লাইফের একটা ইউনিক এক্সপিরিয়েন্স, যেটা অলরেডি আপনি বললেন, যদি আমি আমার লাইফের ইউনিক এক্সপিরিয়েন্স সম্বন্ধে কিছু বলি, যে ফ্যামিলি থেকে লাইক টু মি হু আই এম রাইট নাও, এটার জন্য মানে হাউ কনফিডেন্ট আই এম রাইট নাও, সেটার পিছনে আমার বাবার একটা ম্যাসিভ ইম্প্যাক্ট আছে। সেটা আমি মেনশন করতাম। বাবা ছিলেন আর্মি পার্সন, এখন রিটায়ারমেন্টে আছেন। সে লাইফের 32 বছর সে আর্মিতে সার্ভ করছে, and alhamdulillah he এটা was কিন্তু লম্বা সময়, long time, and he was healthy as well, and still আমার মনে হয় healthy. যে ওনার ডিসিপ্লিনের কারণে আপনি কিছু ডিসিপ্লিন পেয়েছেন, যার কারণে আজকে আপনি এখানে, হ্যাঁ, সেখানে আমি আসছি এবং কনফিডেন্টও পেয়েছি। লাইক লাইফে যদি ফাইন্যান্সিয়াল অ্যাসপেক্টে ফার্স্ট টাইমে আসি, সেক্ষেত্রে হচ্ছে আমার বাবা এখনো পর্যন্ত আমাকে ফোন দিয়ে একটা কথা বারবার বলে যে বাবা, একটা কথা আছে না, যেজন দিবসে মনের হরসে জ্বালায় প্রদীপ বাতি, এই জিনিসটা আমি ভুলে গেছি, সরি ফর দ্যাট, বাট এই জিনিসটা সে এখনো আমাকে মনে করে দেয় যে হচ্ছে তোমার থাকতে রেখে খাও, এক কথায় দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝতে হয়। সে আমাকে বলে যে তুমি অবশ্যই তুমি যেটা গেইন করছো আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাকে রিজিক দিয়েছে, সে তুমি খরচ করবে, বাট ডেফিনেটলি থিঙ্ক অফ ফিউচার।
যদিও এখানে আমাদের ইসলামিক মাইনে যদি আমরা বলি যে ফিউচার নিয়ে তো চিন্তা করার কিছু নেই, বাট আলটিমেটলি আমরা মানুষ ভাই, আমাদের সেই টেনশনটা আসলে আসেই। আসে যদিও সেই স্বাভাবিক, টেনশনটা এটা- আমাদের ছেড়ে রাখা উচিত আল্লাহর উপরে, যে আল্লাহ রিজিকের মালিক আল্লাহ চালাবে, বাট তারপর আসে। তো সেই অ্যাসপেক্টে যদি চিন্তা করা হয়, যে বাবা মা হচ্ছে বলে যে তুমি ব্যালেন্সে চলো। কারণ একটা জিনিস হয় কি, যখন নতুন টাকা হাতে আসে কিংবা লাইফে একটা গ্রোথ দেখতে পান আমরা যে কেউ, সেটা নতুন টাকা বলে ভুল হবে, বাট গ্রোথ দেখতে পাওয়া, সাডেন গ্রোথ হোক বা আমার কষ্টের যদি গ্রোথই হোক না কেন, তখন মনে চায় নিজেকে একটু ট্রিট করতে। ঠিক স্বাভাবিক ভাই, সুপার নর্মাল, ন্যাচারাল। সো ওইটা হচ্ছে আমার কাছে মনে হয় একটা লুপ হোল, যেখানে আমরা হারাই যেতে পারি। তো ওইটাকে আমরা ব্যালেন্সলি করতে পারি কিনা, সেটা হচ্ছে আমাদের ফ্যামিলি থেকে আসে, আমি যেটা ফিল করি। তো এখানেই গল্পটা বলছিলাম যে আমার বাবা কখনো ছোটবেলাতেও আমরা প্রচুর মারামারি করছি। স্বাভাবিক। তো আমার এখনো মনে আছে, তখন আমরা সিলেটে ছিলাম, সিলেট ক্যাডেট কলেজে ছিলাম। একদিন হচ্ছে আমার একটা ছোট গল্প, যে মক্তবে তো আমরা সবাই পড়াশোনা করছি, মোটামুটি সবাই পরিচিত। তো আমি একদিন মক্তব থেকে আসছি, আব্বুর একটা ছাতা ছিল বিশাল বড়। ওই ছাতাটা হচ্ছে না হলেও 6 জন ঢুকতে পারতো, এত বড় ছাতা। আচ্ছা। তো এটা তারও পছন্দ ছিল, আমার পছন্দ ছিল। তাই একদিন বৃষ্টির সময় সকালবেলা আমি ওই ছাতা নিয়ে গেছিলাম। তা একটা ছেলের সাথে আমার একটু কনফ্লিক্ট হয়ে গেছিল। দেন টু বি ফ্র্যাঙ্ক, ওখানে আমার কোনো দোষ ছিল না, ছাতাটা ভেঙে গেছে, আচ্ছা, কিছু অংশ ভেঙে ফেলছে আর কি। দেন আব্বু আমাকে কিছু বলে নাই, এখানে বলতে যাচ্ছি আমি যে আমি মারামারি করছি। দেন সে আমাকে জিজ্ঞাসা করছে যে দোষটা কার ছিল, আর সে জানে যে আমি দোষ করি নাই, বা আমি কখনো নিজে থেকে কনফ্লিক্টে আমি জড়াই না, সেটা সে ছোটবেলা থেকে জানে, এখনো জানে আমাকে। তো সে কনফিডেন্স ছিল আমার উপরে যে আমার ছেলে হয়তো ভুল করে নাই, হয়তো বা ভুল হতেই পারে, বাট হয়তো বা ভুল করে নাই। জিজ্ঞেস করছিল যে কে শুরু করছে বা কে করছে। বললাম যে না, আমি কিছু করিনি, এই কাহিনী ছিল, আমি তখন পিচ্ছি। তো আমি অনেস্টলি সব বলছি, এখন আমার ফেক করার কিছু Fake নাই, করার কিছু আর নাই। মাথায় আমার ফেক আসবে না, স্বাভাবিক। তখন আমার বাবা বলছে যে আচ্ছা ঠিক আছে, মায়ের খাইছো না মায়ের দিছো? আমি বলছি মায়ের দিছি। ঠিক আছে, ওই পর্যন্ত শেষ। এই যা একদিকে অনেকের কাছে নেগেটিভ ভাবে লাগতে পারে, নেগেটিভ, বাট আমি ফিল করি এখন যে যেহেতু আই ওয়াজ রাইট, আমি ওখানে আমার দোষটা ছিল না, সেই ক্ষেত্রে আমি কেন মানে কি বলে হিউমিলেট হব, আমি কেন হিউমিলেট হবো, আমি কেন উপরে থাকবো না, ওয়াই আই ওয়াজ নট কনফিডেন্ট এনাফ। এই কনফিডেন্সটা সে আমাকে দিয়েছে। এরকম আরো বেশ কিছু কাহিনী আছে আমার। এসএসসির সময় আমার একটা এরকম একটা কাহিনী ছিল, সেখানে আমার কোনো ব্লেম ছিল না। দেন আব্বু আসে কিছুই বলে নাই, বাট সে আমাকে কনফিডেন্স ট্রাই করছে, ইফ ইউ আর রাইট বি স্ট্রং। সো ওই অ্যাসপেক্টটা মানে ওই লাইফে যে লেসন গুলো, সেটা আমি তখন ফিল করিনি, বাট এখন মনে করি যে ওই কনফিডেন্সটা আমার ভিতরে গ্রো হয়েছে ওই সময় থেকে। সো সেই কনফিডেন্স ইন্টারপ্রেটেড ইনটু আ সাকসেস অর ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি অর কনফিডেন্স অর টকিং উইথ ইউ, এনি কাইন্ড অফ থিং। সো এইটা হচ্ছে আমার একটা ছোট লাইফ এক্সপিরিয়েন্স। দেন ইট কামস ক্যারিয়ার অ্যান্ড ফ্যামিলি অ্যান্ড সো অন। সো যদি আমি একটু ইন্টারাপ্ট করি রেজন Sure, ভাই। please. এই যে ছোটবেলায় আমি যে কাহিনীটা বললাম, তো বলার পর আমি কিন্তু পড়াশোনায় মানে ক্লাস 1 টু অত ভালো ছিল না, একটু দুষ্টু প্রকৃতির ছিলাম, সারাদিন ঘুরে বেড়াইতাম। এই দেখবেন আমার এখানে স্ক্র্যাচ, সব মাথা ফাটা, এখানে এখানে আমার মাথায় রড ঢুকে গেছিল, মানে একটু প্রচণ্ড দুষ্টু প্রকৃতির ছিলাম। তো এখন যখন এই যে মনে করেন গ্রামের কিছু ময়মুরব্বী এসে বলল ছেলেকে মানে এখানে রেখে ছেলের ক্যারিয়ার বা মানে ছেলের এডুকেশন সিস্টেম নষ্ট করে লাভ নাই, তুমি ওকে ভালো কোথাও নিয়ে যাও। তো যখন এত কিছু বললো, রাতে আমার বাবা বলতেছিল জীবনে তো অনেক দুষ্টামি করতে, ছোট্ট বয়সে কিন্তু ক্লাস 2-তে পড়ি তখন আমি। আমার লাইফের কিন্তু চেঞ্জ হওয়া শুরু ওই ক্লাস 3 থেকে, 2 শেষ, অ্যানুয়াল এক্সাম শেষ, তখন থেকে আমার বাবা কিন্তু আমাকে একটা কথা বলছিল, জীবনে এমন কিছু করবা না যার কারণে তোমার বাবা মা বা তোমার ফ্যামিলির কাউকে ছোট হতে হয় কারো কাছে। কারণ আপনি সব কিছুই চলে গেলে পাবেন, কিন্তু আপনি সম্মান চলে গেলে কিন্তু কোনো দিন পাবেন না। সো রেসপেক্ট ইজ সাচ থিং, যেটা আসলে আপনি যদি কাউকে দেন, সেও আপনাকে রিটার্নে রেসপেক্টই দিবে। সো জীবনে আমি কিন্তু এটা কিন্তু আমার বিশ্বাস করেন, আমার লাইফ চেঞ্জিং ওয়ার্ড কিন্তু আমার বাবার এইটাই, জীবনে এমন কিছু করবা না যার জন্য তোমার কারণে অন্য কাউকে ছোট হতে হয়। সেটা আমার বাবা বলেন বা আজকে আমি আপনি আমার ভাই ব্রাদার, হ্যাঁ, নিশ্চয়ই আপনার সঙ্গে আমার এমন কিছু করা উচিত না, আমি আপনার সম্পর্কে এমন কিছু বলা উচিত না যেটার কারণে আপনার অন্য কারো কাছে ছোট হতে হয়। কারণ কি? অসম্মানিত হতে কারণ হয়। যেহেতু আপনি আমার ভাই বলতেছেন, অসম্মানী হলে আমার ভাইই তো হবে ভাই, ডেফিনেটলি, তাই না? and it goes on you as well. তো এক্স্যাক্টলি, তো আপনার কিন্তু আমাদের কিন্তু প্রতিটা পর্যায়ে পর্যায়ে কিন্তু লার্নিংস, আপনি আপনি বিজনেস করতেছেন, আমি জব করতেছি, প্রতিদিন কিন্তু আমাদের লার্নিংসের কিন্তু অভাব নেই। আপনি দেখেন আপনার অফিসে যদি নতুন কেউ আসে, আপনি কিন্তু তার সাপোজ কোন এমপ্লয় আপনি হায়ার করবেন, আপনি তার সম্পর্কে জানছেন না,
ট্রাই করি, যতটুকু আমি ট্রাই করছি তো অবশ্যই। আমি যখন মনে করেন আমার ওয়ার্ক প্লেসে যখন নতুন কেউ আসছে, আমি তার সম্পর্কে জানছি না, জানছি প্রত্যেকটা মানুষের স্টোরি কিন্তু ডিফারেন্ট, প্রত্যেকটা মানুষ কিন্তু ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে আসে। বাট দেখেন যখন আপনার কোম্পানিতে আসলো, সে কিন্তু সেম ভাইব শেয়ার করতেছে হোয়াট ইউ শেয়ার আপনার কোম্পানির ভিতরে। দেখেন ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড, ডিফারেন্ট থিংস, ডিফারেন্ট মেন্টালিটি, ডিফারেন্ট কালচারাল ইস্যুস, কিন্তু একটা জায়গায় আসলে মানুষ কিন্তু সব সেম ইন দ্য ওয়ার্ক প্লেস। সো এটা ডিপেন্ড করছে হচ্ছে যে লিডার, সো Exactly. ইফ হি হ্যাজ দ্য এমপ্যাথি টুয়ার্ডস এভরিওয়ান, দেন হচ্ছে আপনার কর্পোরেট হায়ারার্কি তো হচ্ছে, দেন ডাউন দ্য লাইন যারা আছে সবাই সেই এমপ্যাথিটা বেয়ার করবে, হোল্ড করবে, দে উইল লাইক অ্যাডাপ্ট। যদি এই এমপ্যাথিটা না থাকে আসলে হয় না। সো দ্যাটস এ ডিফারেন্ট পার্ট। বাট যদি আমরা কথা বলি, যেহেতু জব এবং বিজনেস নিয়ে কথা বলেই ফেললেন, সো ডু ইউ থিঙ্ক হার্ড ওয়ার্ক ইজ দ্য অনলি ওয়ে টু মেক মানি অর বি ফাইন্যান্সিয়ালি ফ্রিডম? আমার কাছে হার্ড ওয়ার্ক আপনার লাগবে, বাট বিফোর হার্ড ওয়ার্ক আপনার কিন্তু একটা জিনিস লাগবে, সেটা কি? পটেনশিয়ালিটি, আপনার আগ্রহ যেটাকে বলি। আপনি হার্ড ওয়ার্ক কখন করতে পারবেন? আপনি যে স্পেসিফিক সেগমেন্টে আছেন ওটার প্রতি আপনার কী থাকা লাগবে। আপনি যদি চিন্তা করেন দিস ইজ মাই ব্রেড অ্যান্ড বাটার, আপনার আগ্রহ এমনিই চলে আসবে। আপনার হার্ড ওয়ার্ক কিন্তু আপনাকে করতে বলতে হবে না, বিকজ আপনি জানেন এটা দিয়ে আমার সংসার চলছে, আমার পরিবার চলছে, বা আমার সারাউন্ডিংস চলছে। তো হার্ড ওয়ার্ক করার আগে আপনাকে কী থাকতে হবে? ডেফিনেটলি বললাম আগ্রহ। আপনার একটা জিনিস কী থাকতে হবে? আপনার পটেনশিয়ালিটি নিজের মধ্যে নিজের খুঁজতে হবে। আপনার পটেনশিয়ালিটি কিন্তু মনে করেন, সাপোজ আপনি আপনার কথাই চিন্তা করেন, আপনি যে বিজনেসে আছেন এটা কি আপনার ভিতরে কেউ ক্রিয়েট করে দিয়েছে? নো, নেভার। আপনি নিজেরই তো ক্রিয়েট ফাউন্ড করতে। ইট। একটা সময় আপনার যখন শুরু করেছিলেন তখন আপনার ভিতরে মানে মানে আপনার আশেপাশে কয়জন মানে কলিগস বা আপনার সারাউন্ডিংসে কজন ছিল? আমার যদি সার্কেল বলি, ডিরেক্ট সার্কেল অর ফ্রেন্ডস অর রিলেটিভস অর হোয়াটএভার, কেউই না। স্পেশালি অ্যাটলিস্ট এই বিজনেসে তো কেউই না, কেউই তো না। কেউ ছিল না। আপনি কি বিজনেস, আলহামদুলিল্লাহ আল্লাহ গত 4-5 বছরে এটা কি এখন একটা ভালো পর্যায়ে আসেনি? আলহামদুলিল্লাহ চলছে, হ্যাঁ। আপনার তার মানে কি এটা আপনার ব্রেড অ্যান্ড বাটার? এটাকে আপনার হার্ড ওয়ার্ক তো ডেফিনেটলি আপনার করতে হয়েছে, বাট বিফোর হার্ড ওয়ার্ক আপনার কিন্তু নিজের ভিতরে ওই জিনিসটা ফাইন্ড আউট রিয়েলাইজ করতেছে যে ক্যান আই ডু দ্যাট অর নট। হ্যাঁ, আমি কিন্তু ওইটা মনে করি হার্ড ওয়ার্ক ইজ নট অনলি, মানে আমি যদি বলি একমাত্র জিনিস না, এটার বাইরেও কিন্তু নিজের মধ্যে যেই কোয়ালিটিগুলা, এগুলা কিন্তু হার্ড ওয়ার্ক তো আপনার ভাই, হার্ড ওয়ার্কের তো বিকল্প নেই। মনে করেন এই বিল্ডিংটা যে আজকে দাঁড়ালো, এটা অনেক মানুষের পরিশ্রমের ফল। অনেক মানুষের পরিশ্রমের ফল। কিন্তু আপনি যদি চিন্তা করেন, যদি ফাইন্যান্সিয়াল অ্যাসপেক্টে চিন্তা করেন, বিল্ডিংটা কিন্তু সেই বানিয়েছে, যে ওয়ার্কার্স বানিয়েছে সে কত টাকা পেয়েছে? নট মাচ। কিন্তু এই বিল্ডিংয়ে যে কাজ করছে, আপনি 2টা ফ্লোর নিয়েছেন সাপোজ, বাট ইউ আর পেইং আ লট, হাফটি a অ্যামাউন্ট। lot, hefty amount every month. সো আপনার ফাইন্যান্সিয়াল অ্যাসপেক্ট কিন্তু হার্ড ওয়ার্ক তো সেও করলো, কিন্তু সে পেলো কি, আপনি পাচ্ছেন কি? এখানেই আমার কোশ্চেনটা ছিল যে হচ্ছে, যদি আমি আপনার যে ফাইন্যান্সিয়াল সেগমেন্টে কথা বলি আমি, সো ডেফিনেটলি আপনাদের হচ্ছে যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট, সো ডেফিনেটলি আপনাদের সার্ভিস বিজনেস, সো ইউ আর ওয়ান পার্ট অফ দ্য বিজনেস। সো আপনার প্রতিনিয়ত নতুন নতুন মানুষের সাথে পরিচিত হতে হচ্ছে। আপনার আপনাদের বিভিন্ন টার্গেটস থাকে, আর হচ্ছে গোলস থাকে, টার্গেটস বলা ভুল হবে, গোলস থাকে। সো এই গোলসগুলো অ্যাচিভ করার জন্য তো আপনার অনেক ধরনেরই জিনিস ফেস করতে হয়, জাস্ট লাইক ফর এক্সাম্পল রাত 10টার সময় আপনাদের ফোন রিসিভ করতে হচ্ছে, অথবা হচ্ছে আর্লি মর্নিংয়ে হচ্ছে আপনার কোনো সাথে যেতে হচ্ছে, মিটিংস ও ক্লায়েন্ট মিটিংস হোয়াট এভার। সো এখানে হার্ড ওয়ার্ক চলে আসতেছে, বাট ইউ গাইস ট্রিট ইট সাচ এ ওয়ে দ্যাট স্মার্ট ওয়ার্ক অলসো কামস ইন। এক্স্যাক্টলি, স্মার্ট ওয়ার্ক আপনি যদি স্মার্টলি ওয়ার্ক না করেন, আপনি সাপোজ আমি সকালে উঠে একটা মিটিংয়ে যাচ্ছি বা আমি কোনো ক্লায়েন্ট ভিজিট করতে যাচ্ছি সাপোজ, এখন আমি তো জানি না আমি যাকে ভিজিট করতে চাচ্ছি তার বিহেভিয়ারাল রেসপেক্ট, তার ফাইন্যান্সিয়াল অ্যাসপেক্ট, তার Until you meet সবকিছুই the person, you don't know that. আই ডোন্ট নো দ্যাট। বাট আমি কিন্তু একটা কি নিয়ে যাচ্ছি, মাইন্ডসেট আপ নিয়ে যাচ্ছি, যে আমি আগে তার সম্পর্কে জানবো। সাপোজ আজকে আমি আসলাম, আপনি যদি এই জায়গায় নতুন হতেন, আপনি মনে করেন যদি সাপোজ ইউ আর নিউ হিয়ার, আপনি আমাকে কোনো কিছু হয়তো বা জিজ্ঞেস করতেন, আমি অ্যান্সার দিতাম, বাট সামহাও আমার ভিতরে তো একটা আগ্রহ থাকতে পারে যে আফটার ক্লোজিং দিস শো আমি আপনার সঙ্গে কথা বলতে চাই, আপনার সম্পর্কে জানতে চাই। কিন্তু আমার সেগমেন্টে তো এটা না। আমার সেগমেন্টে ফার্স্ট ইউ শুড হ্যাভ টু নো যে আমি কাকে যাচ্ছি, কার সম্পর্কে মানে ওই মানুষটা সম্পর্কে একটা কমপ্লিট প্যাকেজ আমার মাথার ভিতরে থাকতে হয়। এখন আমি তো ওনাকে চিনি না, হাউ টু স্টার্ট, কীভাবে স্টার্ট করতে হয়। এখন আমার ভিতরে মনে করেন
থাকে না, প্রতিটা মানুষের ইন্ডিভিজুয়াল কোয়ালিটিস কিন্তু আলাদা। দেখবেন আপনাকে এই ইন্ডাস্ট্রিতে কিছু মানুষ চিনে যে হি ইজ ভেরি হাম্বল, আবার কিছু বলবে মনে করেন হি ইজ ভেরি এক্সেলেন্ট ইন স্পিকিং, আবার কেউ বলবে হি ইজ ভেরি মানে মানে কি বলবো মানে ইনোভেটিভ, or could be arrogant in could some be way. arrogant. So আপনি তো অনেক জায়গায় আপনি নিজের ফাইন্যান্সিয়াল মানে কাজগুলা করেন, তো আপনি কিন্তু এক এক জায়গায় কিন্তু এক এক রূপ দেখবেন। তো আপনার কাউকে ভালো লাগবে, কাউকে ভালো লাগবে না, কিন্তু আপনার যেটা হয় কি আপনার ভিতরে একটা জিনিস থাকতে হবে, সেটা আপনি যেই সেগমেন্টে কাজ করেন না কেন, হোয়াট এভার ইট ইজ, সার্ভিস, বিজনেস অর এনিথিং, যে কোনো জায়গায় আপনি করেন না কেন, আপনার কিন্তু একটা জিনিস আপনার মধ্যে থাকতে হবে, দ্যাট ইজ পেশেন্স। আমার কাছে মনে হয় না আপনি অনেক হার্ড ওয়ার্ক করতেছেন, হচ্ছে না, নিজের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে না, আমি হার্ড ওয়ার্ক করতেছি, হচ্ছে না কেন? I do ask myself this question again and again because you also know that like আমি প্রতিদিন সকালে রাখলি like 9-10টার ভিতরে অফিসে আসছি আমি। হ্যাঁ, it depends like কখন আসতেছি, ফ্যামিলি ইস্যু থাকে অপোজিট থেকে। So but almost every single day I left office at around 10 or 11 p.m. So around like 12 hours I'm in the office. So এটা আমি massively hard work যদি দেখি যে কাজের ভিত্তিতে দেখি আমি I am doing extraordinary hard work. বাট এটা কি ফল দিবে কি দিবে না সেটা কিন্তু ডিপেন্ড করে শুধুমাত্র হার্ডওয়ার্কের উপর না, হাউ স্মার্টলি আই এম ন্যাভিগেটিং থ্রু দ্য প্লেস অ্যান্ড হাউ স্মার্টলি আমি হচ্ছে যে আমার যে কলিগসরা আছেন তাদের সাথে আমি কমিউনিকেট করতে পারছি, তারপর হচ্ছে তাদের সাথে দিয়ে একটা কাজ উঠিয়ে নিতে পারছি বা দায়িত্ব অর্পণ করতে পারছি। লিডারশিপ কোয়ালিটি অলসো একটা জিনিস হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইন দিস বিজনেস সেক্টর, চুজ দ্য রাইট পারসন. Exactly, that is very Choose the right important. person. Because I believe an entrepreneur doesn't make the company. The people working with him or her make the company. So as an entrepreneur, hard work definitely, because আমার আগে আসতে হবে, আমার লাস্টে যেতে হবে. That's the thing. আমি একটা পডকাস্টে শুনেছিলাম অনেক আগে, একটা ছোট্ট গল্প, যে অনেক স্টার্টআপই তো হয়, আলটিমেটলি ফান্ডরাইজিং এ সবকিছু পরে স্টার্টআপ ফাউন্ডাররা বলে উই ট্রাইড বাট উই ফেল। এখানে একটা ছোট্ট একটা জিনিস হচ্ছে একজন মানে গেস্ট বলেছিলেন যে হাউ অ্যাবাউট চেক দ্য লগ অফ দ্য কোম্পানি। দেখেন হচ্ছে ওইখানে যে ফাউন্ডার সে প্রতিদিন কখন অফিসে আসতো, কখন অফিসে যেত, চেক ইন চেক আউট টাইম। এক্স্যাক্টলি। সো যদি সে সবার আগে আসে এবং সবার লাস্টে যায়, দেন উই ক্যান রিয়েলাইজ ওকে হি ট্রাইড অ্যান্ড ইজ ফেইলড। বা যদি দেখা যায় হচ্ছে যে সে আসলে ঠিকমতো আসতো না, সে নেটওয়ার্কিং এর নামে ঘুরে বেড়াচ্ছে দুনিয়া, আলটিমেটলি ইটস এ ফেইলিওর। সো এই জিনিসটা স্মার্টলি এমিট করতে হবে, হার্ড ওয়ার্কের বিকল্প নাই। বাট এই যুগে আপনাকে করতেই হবে ভাই, এটা তো আপনার ম্যান্ডেটরি পার্ট। ম্যান্ডেটরি জিনিসের সাথে আপনার প্রত্যেকটা জিনিস, আর সাকসেসের পিছনে কিন্তু প্রত্যেকটা পয়েন্টস কিন্তু ইম্পর্টেন্ট। আপনি কিন্তু একটা ছাড়া একটা পারবেন না। সাপোজ আপনার একটা হিউম্যান বডি, আপনি মনে করেন আপনার যদি চোখ না থাকে আপনি কই যাবেন, আর সাপোজ আজকে আপনার হাত নেই আপনি কই যাবেন। সো ইচ অ্যান্ড এভরি অর্গান ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যাজ মানে হিউম্যান বডির জন্য যেমন ইম্পর্টেন্ট, সাকসেসের জন্য আপনার প্রতিটা ফ্যাক্টর ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি কোনটা ছাড়া কোনটা করতে পারবেন না। কমিউনিকেশন, সেখানে আসছে পেশেন্স, এক্স্যাক্টলি, স্মার্ট ওয়ার্ক আর হচ্ছে হার্ড ওয়ার্ক অথবা অনেকগুলো কম্পোনেন্ট মিলে হচ্ছে ফাইনালি ইটস আ প্যাকেজ অফ সাকসেস। রাইট। যদি আমরা সেটা করতে পারি, দেন উই ক্যান থিঙ্ক, যদি আমাদের নসিব থাকে, অ্যাজ এ মুসলিম আমাদের বিশ্বাস অবশ্যই আছে। আমি এক্স্যাক্টলি আমি আপনাকে একটা সিম্পল কথা বলি, ইফ ইউ গো ফর সাকসেস, সাকসেস উইল নেভার কাম টু ইউ। ইফ ইউ গো ফর প্যাশন, হার্ড ওয়ার্ক, বিলিভ, আপনার তো নিজের ভিতরে ওই জিনিসটা থাকতে হবে যে ভাই আমি এটা পারবো। ওই যে অনেকেই থাকে না, যেমন একটা কথা আছে কিন্তু, টাইম ইজ মানি, সময় টাকা। আমরা কিন্তু টাকার পিছনে দৌড়াই, কিন্তু আপনার সময়টা, ইনভেস্টিং ইউর টাইম ইন রাইট প্লেস ইজ মানি। মানুষ অনেকেই মনে করে আরে সময় মানে টাকা, তা আমি এখানে বসে থাকলাম টাকা আসবে না। বাট ইনভেস্টিং দ্য টাইম ইন রাইট প্লেস উইল আর্ন মানি। সো প্রতিটা পারসেপশন, আল্লাহ জানেন, আল্লাহ মানুষকে আশরাফুল মাখলুকাত কেন বানাইছে? একটা কারণে, জাস্ট বিকজ অফ মানুষের বিবেক। আল্লাহ কিন্তু বলেই দিছে যে আপনার দুইটা সাইড থাকবে তোমাকে, কারণ মানে প্রাণ আছে তো অনেক জীবের, কিন্তু মানুষ কেন সৃষ্টির সেরা জীব? কি একমাত্র বিবেকের কারণে। দুইটা সাইড তোমাকে দিয়ে দেওয়া হয়েছে, অ্যান্ড ইউ চুজ উইচ ওয়ে টু গো। তো এখানে একটা জিনিস, টাইমের কথা বলেই ফেলেন। সো টাইম ইজ এ রিয়েলি ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ আওয়ার লাইফ, অ্যান্ড টাইমই এমন একটা জিনিস যেটা কখনো ফেরত না পসিবল না।
এক্স্যাক্টলি, এটা তো আপনি টাইম কিভাবে ফেরত নেবেন। এই যে মনে করেন আজকে আমি মনে করেন মানে আমি জানি আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে, ইম্পর্টেন্ট কাজ থাকলে দেখবেন যে আপনার ভিতর থেকেই কিন্তু অটোমেটিক কিন্তু আপনার ঘুমটা ভেঙে যায় সকালবেলা, বা হ্যাঁ আমার 10টা থেকে একটা মিটিং আছে, সো আমার এটা কিন্তু আপনার সাইকোলজিক্যালি আপনি কিন্তু নিজেকে বিল্ড আপ করে নেন এই জিনিসগুলো। তো আরেকটা জিনিস কি, টাইমের পাশাপাশি আপনার সাইকোলজিক্যাল মাইন্ডসেটটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। অনেক সময় থাকে না, আপনি লাইফের প্রত্যেকটা ডিলে কি সাকসেসফুল হয়েছে? না, তা হওয়া পসিবল কি আসলে? পসিবল তো না। এক্স্যাক্টলি না। সো ওটা যখন আপনি কোনো ডিল হারালেন সাপোজ, তো আপনার কোন জিনিসটা আপনাকে আরো মোটিভেটেড করছে? দ্যাট ইজ প্যাশন্স, যে ওকে ফাইন, একটা হয় না তো আরেকটা হবে। তো লাইক সেখানে যদি আমি একটু ইন্টারাপ্ট করি, আমি যদি একটু ইন্টারাপ্ট করি এখানে, যেহেতু আমি বিজনেস আছি, সো বিজনেস তো কারোর সাথেই হয় স্বাভাবিক। এক্স্যাক্টলি। তো আমিও একটা ক্লায়েন্টের সাথে মিটিং করে এসেছিলাম হচ্ছে লাস্ট ইয়ার এই মে মাসে, 2024-এর মে মাসে, ফ্রম বেলজিয়াম। ওই ক্লায়েন্টের অনেক রিকোয়ারমেন্টস ছিল, সেই রিকোয়ারমেন্টসগুলো আমি এখনো ফিল আপ করতে পারিনি, বাট আই এম স্টিল ওয়ার্কিং অন ইট। তো এক বছর ধরে আমি পেশেন্সলি কাজ করে যাচ্ছি, এটার পরে আমি যে তার সাথে থেকে আমি ডিল ক্র্যাক করতে পারবো তার কোনো গ্যারান্টি নেই, কোনো গ্যারান্টি নেই, কারণ হি ইজ এ রিয়েলি জায়ান্ট ক্লায়েন্ট, বিগ ক্লায়েন্ট। আমি যে পারবো তার কোনো গ্যারান্টি নেই, বাট আই এম স্টিল ওয়ার্কিং। যদি আমি কাজই না করতাম, আমি কিভাবে বলতাম যে আমি হয়তো পারতাম? ইন্টেন্সিটিটা কেমন? হ্যাঁ, আমি হয়তো বা যে তার রিকোয়ারমেন্টস গুলো ফিল আপ করার জন্য আমি যদি চেষ্টাও না করতাম, তাহলে আমি তো এটাও বলতে পারতাম না যে হয়তো বা আমি পাবো। জাস্ট আনসার কি আসছে যে আমি পাবোই না। সো টাইম নিয়ে যদি কথা বলতে চাচ্ছি, যে এই টাইমটা তো লং টাইম পেশেন্স থাকে। সো টাইম নিয়ে হাউ ডু ইউ ভ্যালু ইয়োর টাইম, লাইক হাউ ইউ ন্যাভিগেট থ্রু আ পারফেক্ট ডে? সো হোয়াট ইজ ইয়োর পারফেক্ট ডে? আমার পারফেক্ট ডে হলো, যেহেতু আমি সার্ভিস ইন্ডাস্ট্রিতে আছি, সো এখানে একটু ইন্টারপ্ট করি, এখানে আপনি পারফেক্ট ডে বলতে সার্ভিস ইন্ডাস্ট্রি, এট দ্য সেম টাইমে যে ফাইন্যান্সিয়াল অ্যাসপেক্টটাও যদি আপনি কোনোভাবে ইনকর্পোরেট করতে পারেন, দ্যাট উইল বি নাইস। হ্যাঁ আমি ঠিক আছে, আমি মানে সত্যি কথা বলতে সাপোজ আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠি, ঘুম থেকে উঠে মানে নিজের একটা মাইন্ড সেট আপ করি যে আজকে আমার কী করতে হবে, কোথায় যেতে হবে, আমার কাজ কতটুকু। সো একটা ভালো মানুষের লক্ষণ কিন্তু ওইটাই, যে আপনার সব কিছু কিন্তু প্ল্যান থাকতে হবে। আপনার প্ল্যান না থাকলে আপনি তো জানেন না আপনি কোথায় যেতে হবে, তাই না? তো আমার প্ল্যান কিন্তু আগে থেকে ক্রিয়েট করা থাকে। আর যদি প্ল্যান ছাড়া কিছু কাজ আসলে আই ক্যান হ্যান্ডেল দ্যাট, ওইটুকু কনফিডেন্স তো নিজের প্রতি থাকা উচিত। স্মার্টনেস, দ্যাটস ফুল অফ স্মার্টনেস। তো আমি কিন্তু আমার প্ল্যান অনুসারে কাজ করছি। সো যখন আমি মানে যেভাবে ভাবছি ওইভাবেই যখন চলে যায়, তখন কিন্তু আমি মাঝে মাঝে, আপনি তো আমাকে মানে মাঝে মাঝে ভিজিট করলে তখন দেখেন আমি হয়তো বা কিছুক্ষণ হাইপার হয়ে যাই বা মেন্টালি একটু আপসেট হয়ে যাই। কেন? আমি যেটা চাচ্ছি আইদার এটা হচ্ছে না, বাট আমি যে কাজগুলো করছি যখন এটা হয়ে যায় নিজের মন থেকে তো ভালো লাগে। সাপোজ আপনি সামথিং মাইক্রো সাকসেস, বাট সামথিং। হ্যাঁ, ছোট ছোট জিনিসগুলাই কিন্তু আপনার হ্যাপিনেস ক্রিয়েট করে। এক্স্যাক্টলি। হ্যাপিনেস ক্রিয়েট করার পর এই যে মনে করেন আমি কোনো একটা জায়গায় গেলাম, এখন আমি তো জানি না যে অপোজিটে যে আছে সে আমাকে কীভাবে নেবে, এটা কিন্তু টোটালি অপোজিট পার্সনের মাইন্ডসেট। তার মানে আমার পারফেক্ট ডে কিন্তু ডিপেন্ড করে কার উপর? দোজ হু আর সিটিং ইন ফ্রন্ট অফ মি, হি ক্যান মেক মাই ডে। ঠিক আছে, এখন আপনি যদি হিসাব করেন দিন শেষে তো মনে করেন আমাদের যে ফাইন্যান্সিয়াল অ্যাসপেক্ট, আমি ওই যে আপনি বললেন না পারফেক্ট ডের এক্সাম মানে অ্যান্সারটা তো আপনি পেয়ে গেলেন, যে আমার পারফেক্ট ডে ডিপেন্ড করে কারণ আমার যেই ওয়ার্ক প্লেস ওখানে আমার সামনের জনের উপরই আমার সব কিছু ডিপেন্ড করে। ফাইন্যান্সিয়াল অ্যাসপেক্ট বলতে আমি টু বি ক্লিয়ারিফাইং, বোঝা যাচ্ছে যে হাউ ডু ভ্যালু ইয়োর টাইম, আপনি আপনার টাইমটা কিভাবে ভ্যালু দিচ্ছেন। সো হাউ ডু মেজার ইট? এখন আসলে দেখেন, টাইম ইজ মানি, উই অল নো। টাইম ইজ, হ্যাঁ টাইম ইজ মানি। এখন আমার টাইম আমি কোথায় ইনভেস্ট করছি, আমি একটু আগেই বললাম যে আপনার প্রপার প্লেসে আপনি ইনভেস্ট করছেন কি না। দেখেন আসলে আপনার সার্ভিস যদি আপনি করেন, আমার চাকরির বয়স আজকে 5 বছর 1 মাস 4 দিন, আই ক্যান কাউন্ট মাই ডেজ। নাইস। ঠিক আছে, আমি সত্যি কথা বলতে 2020 সালের জানুয়ারির 20 তারিখ 21 তারিখে আমি জয়েন করছি। জয়েন করার পর আজকে তো সো যদি ওই 11 তারিখ কাউন্ট করেন, সো ওইটাই হয় আমি যেটা বললাম। তো মোটামুটি ওই পয়েন্ট অফ ভিউ থেকেই বলি, টাইম আপনি আমাকে যে স্যালারিটা সাপোজ অফার করছে ওটা সাফিসিয়েন্ট নাও হতে পারে, সাফিসিয়েন্ট হতেও পারে। কারণ আমার পক্ষে সাফিসিয়েন্ট একটা সময় মনে হতো, বাট এখন মনে হয় না, জাস্ট বিকজ অফ এইজ। বলছিলাম না ডেমোগ্রাফিক ভিউ, এইজ।
যখন আমি 25 বছর বয়সে ছিলাম, মনে করেন সাপোজ আমি একটা এক্সাম্পলের নাম্বার বলছি, যে মনে করেন আমার 25,000 টাকা স্যালারি ছিল, তো তখন আমার কাছে এটা সাফিসিয়েন্ট মনে হতো। বাট সাপোজ মনে করেন আজকে যদি আমি 1 লাখ টাকা ইনকাম করি, আমার কাছে সাফিসিয়েন্ট মনে হয় না। Because your living standard has increased a lot. Your responsibility also increased a lot. এক্স্যাক্টলি, এই যে একটাই 5 বছরের একটা ডিফারেন্স, কিন্তু একটা শব্দই, রেসপন্সিবিলিটি। Responsibility. So যদি ঠিক আছে। হচ্ছে আমি আমাকে বলি হাউ ডু আই ভ্যালু মাই টাইম, সো আমার আমার হচ্ছে একটা অভ্যাস হচ্ছে আমি জ্ঞান আহরণ করতে পছন্দ করি। ইট ডাজন্ট ম্যাটার যে আমার বই থেকে নিতে হবে। সো আমি অনেক মানুষের কিছু ফানি স্টোরি থেকেও আমি কিছু নলেজ পেয়ে যাই, যেটা আমার কাছে ভালো লাগে। তো একটা ফানি স্টোরি দেখেছিলাম আমি অ্যান্ড লং টাইম অ্যাগো। সো দ্যাটস মানে লাইক লিটারালি গুজ বাম্পস মি, লাইক আমার গুজ বাম্প হয়ে গেছিল জিনিসটা এমন ছিল, আ মিলিয়নিয়ার, আ মাল্টি মিলিয়নিয়ার, অ্যান্ড ওয়ান অফ হিজ ফ্রেন্ড কামস টু ভিজিট হিম। সো এটা একটা প্যারোডি টাইপের একটা ভিডিও ছিল আর কি। সো দেন বলেছে যে তুমি তো মাল্টি মিলিয়নিয়ার, তাই না? হ্যাঁ, মাল্টি মিলিয়নিয়ার। নিশ্চয়ই তোমার খুব বড় বাড়ি আছে, খুব লাক্সারি বাড়ি আছে। তখন সেই লোকটা তাকায় বলছে, না, কোনো রকম একটা বাড়ি। আচ্ছা, তাহলে হয়তো তোমার তো খুব বড়, মানে খুব ভালো লাক্সারি কোনো গাড়ি আছে। না তো, আমার টয়োটা জাস্ট একটা ভাঙা চলে চলতেছে, রাফলি এরকম। আর তাহলে তোমার খুব ভালো ঘড়ির শৌখিন, যে লাইক জ্যাকব অ্যান্ড কো আর হচ্ছে রোলেক্স অর সামার, তুমি পাটেক ফেলে তুমি ইউজ করো। সে হাতে যাচ্ছে না, দ্যাটস এ ক্যাসিও, লাইক মেবি $50 ক্যাসিও। তাদের তুমি খুব ভালো স্নিকার্স আছে, সে নিজে পা দিয়ে তাকাইলো যে এটা ছিঁড়া। তারপরে তো তুমি মাল্টি মিলিয়ন হয়ে লাভ কি হইলো? On that same time, that person was playing games on his console, and then he said, I bought time with my money. দ্যাটস এ গুড পয়েন্ট। Right now, he's relaxing on his couch without fearing anything, any financial burden or anything. He's just enjoying his life. So he bought time with money. আমার টাইমকে এক্সচেঞ্জ করে এখন টাকা ইনকাম করছে। But the person was successful enough that he bought time with the money. He reversed it. And to me right now, that's the ultimate goal of my life. গ্রেট। আর আমার একটা জিনিস বলি, তারপরও আমার একটা জিনিস খুবই ভালো লাগে। আমার সাপোজ কিছু মানুষের সাথে পরিচয় হতে না আমার খুব ভালো লাগে, তার সম্পর্কে জানতে, তার কথা শুনতে। আই এনজয় ইট। মানে আমার কাছে একটু ভালো লাগে কেন জানি মানুষের স্টোরি শুনতে, মানুষের সঙ্গে আস্তে আস্তে মানে সাপোজ আপনি মনে করেন আমি আর আপনি একটা রাস্তা দিয়ে হাঁটছি, আপনি কি জানেন আপনার এক স্টেপ সামনে কি হতে পারে? No, জানি we never know. হইতে পারে ওইটাই শেষ দিন, হইতে পারে ওইটাই শুরুর দিন। ডিপেন্ডস অন কি আওয়ার লাক। এই একটা জিনিস বলি, আপনার ভাগ্য কিন্তু একটা আপনার লাইফের ইম্পর্টেন্ট পার্ট। আপনাকে কোথায় নিয়ে যাবে আপনি কিন্তু চিন্তাও করতে পারবেন না। আপনি আজকে চিন্তা করেন যে আপনি হার্ড ওয়ার্ক করলেন, আপনি স্মার্ট ওয়ার্ক করলেন, বাট আপনার ভাগ্যটা যদি ক্লিক না করতো, আপনি সাপোজ আপনার ডেস্টিনেশনে পৌঁছাতে পারতেন? কারণ এটা কিছু জিনিস তো আপনার গড গিফটেড থাকেই। এগুলো নিয়ে আসলে কথা বলে লাভ নেই। খোদা এটা আপনার জন্য যেটা সেট করে রাখছেন ওইটা হবে। আমার কিছু কিছু মানুষের সাথে পরিচয় হয়ে আমি তাদের স্টোরি শুনে কিন্তু মাঝে মধ্যে, কারণ কিছু কিছু জিনিস আসলে আমি মানে মাঝে মধ্যে চিন্তা করি। একজন মানুষ আমাকে বলছিল যে ভাই আমি কিছু না, আমি জাস্ট পোর্টের মধ্যে ওই যে ভাঙা যে মেশিনারিজের যে পার্টগুলো ওগুলো নিয়ে নিয়ে লোকাল মার্কেটে সেল করতো, ভেঙে কিছু পড়ে যান ছোটো ছোটো। তো বললো যে ভাই চিন্তা করেন 10 বছরের ব্যবধানে আজকে আমার মানে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে ডেইলি 20টা মেশিন চলে। আমি যে মানুষ আগে 2,000 টাকার জন্য দৌড়াইতাম, ওখানে আমার ডেইলি ইনকাম আজকে 5 থেকে 6 লাখ টাকা। সো সে কিন্তু কোনোদিন ভাবে নাই তার কি এডুকেশন আছে, নাই, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো ছিল, নাই, তার কোনো কিছুই ছিল না, বাট সে কিন্তু আজকে একটা ভালো জায়গায় এসে গেছে। আপনার ভাগ্য আপনাকে সাপোর্ট করতে হবে। তো ভাগ্য কিন্তু আপনি নিয়ে আসেন কিনা আমি জানি না, মানুষ নিয়ে আসে কিনা জানি না, আল্লাহ কাকে কী দেয় ওটা তো টোটালি উপর আল্লাহর উপর ডিপেন্ড করে। বাট আমি মাঝে মধ্যে এই জিনিসগুলোতে খুব জেলাস হই, কি জানেন, ওনাকে এই ভাগ্য দিল আমাকে কেন দিল না? বাট ইউ নেভার নো যে ফিউচার আপনার জন্য আছে কিনা, কি আছে এক্স্যাক্টলি, ওইটাই তো পেশেন্স। যদি এটা বলতে হয় যে কেএফসির ফাউন্ডার সে 75 বছর বয়সে এসে হচ্ছে, 70 বছর বয়সে এসে হচ্ছে সে কেএফসি ফাউন্ড করছে, and it's a multi-billion dollar industry right now. এক্স্যাক্টলি। তো যদি হচ্ছে এখন অন্য একটা অ্যাসপেক্টের দিকে আমরা কথা বলি, লাইক আপনার বা আমাদের হচ্ছে পরিবারের ছোটবেলায় যেমন ছিল ফাইন্যান্সিয়ালি আর
ফাইন্যান্সিয়ালি যেমন ছিল আর এখন কেমন আছে সেটা যদি কথা বলতে চাই আমার একটু, সো ইফ ইউ ডোন্ট মাইন্ড। তো আপনি তো দেখেছেন যে আপনার ফ্যামিলি বা আপনার ফাদার আসলে বাংলাদেশে যখন জন্ম হয় তারপরে কিন্তু বলা যেতেই পারে বাংলাদেশে জন্মের পরে রাফলি লাইক 95% আমরা ছিলাম আন্ডার প্রভার্টি Poverty লেভেলে level, ছিলাম, তাই না? 95% বলা যেতেই পারে। আমি জানি না স্ট্যাটসটা সঠিক কিনা, বাট আমার আইডিয়া থেকে মনে হয় যে এটা হতেই পারে। সো আমাদের প্রত্যেকটা ফ্যামিলি আমাদের বাংলাদেশে ওই জায়গা থেকে কিন্তু আস্তে আস্তে উঠে আসছে। তারপরে যে যে দুর্ভিক্ষ গেল যুদ্ধের পরে, যেটা সে যুদ্ধ তো সবাই শেষ হয়ে গেছিল বলতে গেলে। সো ওটার পরে যে উঠে আসলো তার মানে সবাই স্ট্রাগল থ্রু থেকে আসছে। সো সেই স্ট্রাগল থ্রু করে আস্তে 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 যেমন আমার দাদা ছিল এক পর্যায়ে, বাবা ছিল এক পর্যায়ে, আর দাদা ছিল কৃষিজীবী, দেন আমার বাবা আসলো সরকারি চাকরিজীবী, দেন আমি এখন বিজনেসম্যান। সো জেনারেশন ওয়াইজ আমরা দেখতে পাচ্ছি যে একটা গ্রোথ আসছে। কারোর গ্রোথ নষ্ট হচ্ছে, কেউ ধ্বংস হয়ে যাচ্ছে, বাট সেটা অন্য অন্য কথা। গ্রোথ আসছে। সো সেই এসপেক্টে যদি আমি জিজ্ঞাসা করি আপনাকে, আপনি তো এট ফার্স্ট আপনার বাবাকে দেখেছেন বা আপনার ফ্যামিলি দেখছেন কি সিচুয়েশন ছিল। সো ওখান থেকে লাস্ট ইফ ইউ টক অ্যাবাউট লাইক লাস্ট 30 or 40 years, or if you see like 30 years যাতে মনে থাকে, সো 30 years আপনি কি পরিমাণ ইমপ্রুভমেন্ট দেখতে পারছেন, কেন ইমপ্রুভমেন্টটা হয়েছে? আচ্ছা, ইমপ্রুভমেন্ট কিন্তু আপনার হিউজ লেভেলেই হয়েছে। হিউজ লেভেলে হয়েছে বলতে আমার মানে আমি সত্যি কথা বলতে আমার যখন জন্ম আমি কিন্তু তখন টিনের ঘর দেখছি, মানে নিচে পাকা ছিল, উপরে কিন্তু টিন ছিল। সেম হিয়ার ছিলাম, দেখেছেন না? ছিলেন না? আমি ওখানেই ছিলাম। এখনো মনে আছে জন্মের প্রথম দিকে, মানে আমার যখন জন্ম, মনে করেন আমি যখন বোঝা শুরু করছি আমার 4 বছর 5 বছর বয়স, তখন দেখেছি কিন্তু ওয়াশরুম কিন্তু ঘরের বাইরে ছিল, বাইরে বেশ দূরেই। বাইরে ছিল। বাট এখন কিন্তু এগুলো নাই। তো তার মানে কি আপনার স্ট্যান্ড এখন আপনার পাকা দালান, আপনার মোটামুটি একটা ভালো সেট আপ ঘরের সব কিছুই, এটা হলো আপনার। আমি কিন্তু 5টা বেসিক নিড নিয়ে কথা বলবো এখানে। আপনি যখন আমাকে জিজ্ঞেস করলেন, ইমপ্রুভমেন্টটা পাঁচটা বেসিক নিডের উপরে ডিপেন্ড করে হচ্ছে। সো আপনার 5টা বেসিক নিডের একটার মধ্যে কি অ্যাকোমোডেশন, আপনার বাসস্থান, যেটা এটাই তো সব, মানে এটা ফার্স্টে আমি কেন রাখলাম, আপনার যদি মাথার ছাদ না থাকে আপনার কিন্তু অন্যগুলি আপনি গুছাতে পারবেন না। না, পসিবল না। ঠিক আছে? তো ওটা আমার কি হয়েছে, ইমপ্রুভমেন্ট হয়েছে। সেকেন্ড আপনার ফুডের মধ্যে কি, কারণ আমাদের যেহেতু কিছু পৈতৃক সম্পত্তি আমার বাবার ছিল, ওখানে কিন্তু ওনার নিজেরাই কিন্তু কাল্টিভেশন করতো, নিজেদের চাষাবাদ কিন্তু নিজেরাই করতো। ঠিক আছে? একটা সময় ছিল যে আমার দাদির একটা মজার স্টোরি বলে আমার মা বলতো যে তোর দাদি কী করতো জানিস, সবসময় কী করতো, ভালো ভালো সবজিগুলো বাজারে দিত, ওই যে যারা আসতো ওরা কিনে নিয়ে যেত, ওরা ভালো ভালোগুলো নিয়ে যেত, আর যেগুলো পোকা ধরা ওগুলো বাসায় আনতো। কেন? কারণ পোকা ধরা জিনিসে কিন্তু আপনার সারের পরিমাণ কম থাকে, সার আর কীটনাশকের পরিমাণ কম থাকে। ওই সবজিগুলো কিন্তু আপনার ভালো, বেটার দেন যেগুলোতে আপনার সার ইউজ করেছেন, ওগুলো থেকে কিন্তু এগুলো ভালো। তা আমার দাদির আবার এটা খুব অপছন্দ ছিল। তা আমার দাদি কী করতো, ওই পচা বলি না, মানে পোকা ধরা সবজিগুলো গরুরে খাওয়াইতো, সে আবার নিজে যাইতো চুরি, বাজারে না, নিজের মানে মাঠে নিজে গিয়ে নিজের মতো সুন্দর সুন্দর করে সে কিন্তু আবার নিয়ে আসতো। সে আবার বলতো এই তুই আমার আবার, মানে আমার দাদির মা, আমার বাবার না নিজে, সে কিন্তু আবার আমাদের সাথেই থাকতো। সে কিন্তু আবার নিজের মারে খুব ভয় পেত, বলছে তখন বলতো আর কি যে মারে বলিস না যে মানে আমি আনছি, নাহলে মা বকা দিবে। কারণ কি তখন কি তাদের ইনকাম লেভেল ওয়াজ নট দ্যাট গুড এনাফ যে তুই যদি এরকম করে করিস। কারণ কি ছেলে পড়াশোনা করতেছে, ছেলের পড়াশোনার খরচ কোত্থেকে আনবে? কারণ আমার দাদা তো মারা গেছে আমার বাবার বয়স যখন 2 বছর। তো স্ট্রাগলিং পিরিয়ড থেকে তো সে উঠে আসছে। তো ফুড হ্যাবিটও আস্তে আস্তে এখন বলতে গেলে আল্লাহ যথেষ্ট পরিমাণ খাওয়ার মানে রিজিক দিয়েছেন। আমি মানে খোদার প্রতি অবশ্যই শুকরিয়া। এই জিনিসেও স্ট্যান্ডার্ডাইজেশন হয়েছে। ট্রিটমেন্ট একটা সময় ছিল কি দেশের বাইরে গেলে ফ্লাইট খরচ বাবদে 4 জন গেলে মনে করেন 3-4 লাখ টাকা খরচ হয়ে যায়, ওটা চিন্তা করতে হতো। এখন কিন্তু আপনার ইনফ্লেশন হওয়ার পরও কিন্তু এটা আল্লাহর রহমতে এখন কারণ কি হেলথ কামস ফার্স্ট। শরীর না থাকলে আপনি কি করবেন? কোনো কিছু হবে না, কোনো কিছুই হবে না, কোনো কিছুই ভালো লাগবে না। ভালোবাসায় থেকে ভালো লাগবে, ভালো খাবার খেতে ভালো লাগবে, শরীর ভালো না থাকলে কখনোই লাগবে না। কারণ আপনার যখন জ্বর হয়, আপনি তো মনে করেন বিফ, সাপোজ আমি যতটুকু আপনাকে জানি ভাই হিসেবে আপনি বিফ খেতে খুব পছন্দ, জ্বর হলে আপনার কি বিফ খেতে খুব ভালো লাগে? কখনোই ভালো লাগে না। তো আপনার কিন্তু এখন সবচেয়ে কেন, কারণ এখন আমরা প্রত্যেকটা জিনিস অ্যাফোর্ড করতে পারি।
ট্রিটমেন্টও অ্যাফোর্ড করতে পারি, ফুডও অ্যাফোর্ড করতে পারি, ক্লোথস, একটা যথেষ্ট পরিমাণ মানে সাবলীল ড্রেস পরার তৌফিক আছে। তৌফিক আছে। ফুড, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, এডুকেশন, আল্লাহর মতো আল্লাহ ভালো ভালো জায়গায় পড়িয়েছে। সো 5টা জিনিসেরই যখন স্ট্যান্ডার্ডাইজেশন হয়েছে, তার মানে আমার কাছে মনে হয় যে 30 বছর আগে যেটা ছিল 30 বছর আগে থেকে কারেন্ট সিচুয়েশন, কারেন্ট Far সিনারিও better. ফার বেটার। যদিও আপনার প্রত্যেকটা জিনিস কিন্তু আপনি বেশি দামে ক্রয় করছেন। ওটা হচ্ছে আমাদের এই ইনফ্লেশন আর Inflation অন্য বা এক্সপেক্ট, financial বাট হচ্ছে control আমরা যেটা, হ্যাঁ। বেশি দামে ক্রয় করছি, বাট তারপর তো আমরা সেই ক্যাপাসিটিটা অর্জন হয়েছে, ক্যাপাসিটিটা অর্জন হয়েছে। সেটাকে হচ্ছে অ্যাভিল করা, তাই না? হ্যাঁ। তো সেম যদি হচ্ছে আমি আমার কথা বলি, হ্যাঁ যেটা বলেন টিনের ঘর, আমি দেখেছি টিনের ঘর, দেখেছি টিনের ঘর থেকেছিও। অ্যান্ড অবশ্য তখন টিনের ঘর অনেক বড় কিছু ছিল, অনেক আগে বড় ছিল কিছু হচ্ছে ছিল। মাটির ঘর, সনের মাটির ঘর, ঘর, এগুলো ছিল। তো টিনের ঘর বড় কিছু ছিল, বাট আলহামদুলিল্লাহ টিনের ঘরে ছিলাম, এর নিচে যাওয়া আল্লাহ নেয়নি। সো দেন আমাদের হচ্ছে যখন ফার্স্ট বাড়ি করা হয়, আব্বু, আমি যে বলেছি আর্মিতে ছিলেন, তো খুব লিমিটেড ইনকাম ছিল আর্মিতে। আর্মি হচ্ছে স্যালারিতে ইনক্রিমেন্ট হচ্ছে অনেক পরে, বাট এর আগ পর্যন্ত আই এম টকিং অ্যাবাউট 2000 এর সময়, ঠিক আছে, 2000 এর সময়। তো ওই টাইমে তো আর্মির স্যালারি খুবই কম ছিল। আমার এখন মনে আছে আব্বু বলেছিল, আব্বু যখন জবে ফার্স্ট ঢোকে তখন আব্বুর বেতন ছিল 200 টাকা। 200 টাকা। তো এবার চিন্তা করে 200 টাকা দিয়ে কিন্তু ওনার পুরো ফ্যামিলিকে ওনার বিয়ার করে এক্সপেন্স বিয়ার করতে হতো। তো দেন আব্বুর জবে ঢোকার হচ্ছে কত বছর, 2-3-4 বছর পরে মনে হয় বিয়ে হলো, তার 2 বছর পর আমার জন্ম। তো 200 টাকা ছিল যখন ফার্স্ট জয়েন করছে। তখন যখন আমার জন্ম হয় তখন নাকি আব্বু বেতন 700 টাকা, 750 টাকা, যেটা মনে আছে আমার, ইফ আই এম নট রং। তো ওই সিচুয়েশন থেকে ফাইনালি হচ্ছে আস্তে আস্তে আব্বু মিশনে গেল। দেন এই যে লাইফে একটু একটু চেঞ্জ হওয়া শুরু হলো, মিশনে গেল, মিশন থেকে আসলো, আব্বু মিশনে গেছিল কুয়েতে। তো সেখান থেকে আসার পরে যে কিছু একটা হাফটি অ্যামাউন্ট পায়, যেটা সবাই জানি আমরা ডিফেন্সের লোক পাই মিশনে গেলে। তো সেখান থেকে আমাদের একটা জমি কেনা হলো আমাদের এলাকাতে, জেলা শহরে আর কি। দেন সেখানে একটা ছোট্ট বাড়ি করা হলো, বড় না, ওটা হচ্ছে সেম পাকা, উপরে টিন, মানে ওয়াল পাকা, উপরে টিন। তো একটা ইমপ্রুভমেন্ট হলো। দেন হচ্ছে আস্তে আস্তে শিক্ষা যদি বলি, অ্যান্ড যেহেতু আর্মি পার্সন ছিল, সো হেলথ থিংস বলবো না, কজ হেলথ ওয়াজ ফ্রি, ট্রিটমেন্ট ওয়াজ ফ্রি ইন ক্যান্টনমেন্ট হসপিটালস। সো ওই বিষয়ে আমি না যাই, বাট ওটা ইমপ্রুভমেন্ট হয়েছে বিকজ আমার বাবা আর্মিতে জয়েন করতে পারছে, দ্যাটস ওয়াই এই ইমপ্রুভমেন্টটা হয়েছে। Exactly. সো ওটা একটা ইমপ্রুভমেন্ট ডেফিনেটলি। দেন যখন যদি পড়াশোনার কথা বলি, আমার বাবা আমাদের পিছনে পড়াশোনার জন্য সব ঢেলে দিছে। তার কোনো সেভিংস ছিল না, পার্সোনাল সেভিংস কিছু ছিল না। আমার বাবাও সেম কথাটাই বলতো, আমার সেভিংস কিন্তু তোমরাই। এক্স্যাক্টলি, এই জিনিসটা সবসময় আগে বলছে আমার জন্য, আমার বোনের জন্য। অ্যান্ড আই গ্রাজুয়েটেড ফ্রম অ্যাব্রড, আমি বাইরে থেকে ব্যাচেলর কমপ্লিট করে এসেছি। এবং আমার কলেজ লাইফ ছিল ক্যামব্রিয়ান কলেজ, হুইচ ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট এক্সপেন্সিভ অন দ্যাট টাইম। অনেক এক্সপেন্সিভ ছিল। সে আমাকে তার রিস্ক নিয়ে সবকিছু নিয়ে আমাকে ভর্তি করছে, সেই ভর্তি করছে আমি বলি নেই, কারণ একটু ফাজিল ছিলাম আর কি, এসএসসিতে রেজাল্ট খারাপ করছি। আবু ভাবলো যে না, তাকে একটু ভালো জায়গায় দিতে হবে অথবা একটু প্রেশারে রাখতে হবে। সো দেন সাডেনলি সে আমাকে নিজে প্ল্যান করে আমাকে ভর্তি করছে ক্যামব্রিয়ানে। ইট ওয়াজ নট মাই ডিসিশন, ইট ওয়াজ হিজ ডিসিশন। বাট এই যে ইমপ্রুভমেন্ট সে দিতে পারছে, একটু কষ্ট হচ্ছে, সেই যে আস্তে আস্তে ওয়ান বাই ওয়ান ইমপ্রুভমেন্ট আসার মাধ্যমে হচ্ছে আজকে আমি এখানে। তো এই জিনিসটা কি পসিবল হতো না যদি না তাদের এফোর্ট থাকতো। তো এই ফাইন্যান্সিয়াল ইমপ্রুভমেন্ট পরিবার কোথায় ছিল, এখন কোথায় আছে। অ্যান্ড আলহামদুলিল্লাহ মাই ফ্যামিলি অ্যান্ড উই আর লিভিং এ গুড লাইফ, অ্যাজ ইউ সেড, সেম স্ট্যান্ডার্ড লাইফ। অ্যান্ড ইফ উই ড্রিম সামথিং উই ক্যান বাই ইট আর উই ক্যান অ্যাচিভ ইট, বাট উই আর নট লাইক মানে এক্সপ্লয়টিং দ্য মানি। আমরা মানি এক্সপ্লয়েট করতেছি না, বাট উই ক্যান ইফ ইউ ওয়ান্ট। সো এই যে একটা সময় ছিল যখন চাইলেও পারতাম না। এখানে আমার খুব একটা স্যাড স্টোরি আছে, বাট সেটা আমি বলতে চাচ্ছি না সবার সামনে। বাট স্টিল আমি আমার মনে পড়লে আমার কান্না চলে আসে। আমি হয়তো বলেছিলাম আপনাকে অনেক আগে একবার, আপনি ইফ ইউ রিমেম্বার দ্যাট ওয়ান। সো লাইফে কয়েকটা বছর ছিল আমাদের খুব স্ট্রাগল গেছে প্রচন্ড, আমাকে ভালো রাখার জন্য আমার ফ্যামিলি স্ট্রাগল করছে, টু বি ফ্র্যাঙ্ক। বাট হ্যাঁ, আমি ট্রাই করতেছি সেটাকে পে ব্যাক করা, বাট ওটা পে ব্যাক করা পসিবল না ভাই। তখন ছিল না, তখন আমাকে দিছে, এখন আমার আছে। এক্স্যাক্টলি, এখন আমার আছে, বাট আমার দিয়ে কোনো লাভ নাই, কারণ আমি দিচ্ছি কখন, যখন আমার আছে। সো ওটা কখনোই পে ব্যাক করা পসিবল না, কখনোই না। মানে সো এই যে, সরি আই এম বিং ইমোশনাল। সো এই জিনিসটা, এই যে ইমপ্রুভমেন্টটা আসছে উইথ সাম স্ট্রাগলস, উইথ সাম স্যাক্রিফাইস এন্ড সো অন। সো নাও উই আর লিভিং এ গুড লাইফ। সো এইখানে আরেকটা কোশ্চেন আমার ছিল মাথায়, সেটা চলে আসলো, কথা মাঝে চলে আসলো, যে
আমাদের হু ইউ আর রাইট নাও অ্যান্ড হু আই এম রাইট নাও আর হাউ উই আর লিভিং, এটার পিছনে একটা বড় এফোর্ট ছিল আমাদের পরিবারের এক্স্যাক্টলি। সো যদি আপনি চিন্তা করেন, ইফ আপনার পরিবার যে এফোর্ট আপনার জন্য দিয়েছে এই পর্যন্ত, যদি সেটা না করতো তাহলে আপনি কই থাকতেন এখন? যদি না করতো, ক্রিটিক্যাল কোশ্চেন, যদি না করতো, আমি বলি আপনি যদি আমার গ্রামে ধরেন, আমার গ্রামে কিন্তু স্টিল 85% পিপল আর আনএডুকেটেড এন্ড দে আর লিভিং ইন মিডল ইস্ট। তো মিডল ইস্টে ওরা থাকে, ওরা কিন্তু মিডল ইস্টে কিন্তু শারীরিক কায়িক শ্রম দিয়ে কিন্তু অর্জন করছে। আলটিমেটলি আমার মিডল ইস্ট যাওয়া ছাড়া কোনো উপায় নেই, কারণ যেখানে যে এরিয়ার 85% মানুষ মিডল ইস্টে থাকে, ওখানে আপনি 85% সবার কিন্তু দালান কোঠা, দোতলা বাড়ি আছে, এটা আছে সেটা সবই আছে, কিসের বিনিময়ে? শারীরিক কায়িক শ্রমের বিনিময়ে এবং ফ্যামিলি থেকে দূরে থাকার স্যাক্রিফাইস। দিস ইজ আ বিগ স্যাক্রিফাইস। আপনি এত কিছু করেন ফ্যামিলির জন্য, বাট তাদের সাথে আপনি থাকতে পারতেছেন না, এটা কিন্তু লাইফের বিগ লস। কিন্তু বিগ লস। আমি যদি এখানে একটু অ্যাড করি, আমি তো পড়াশোনার জন্য ছিলাম, সো 5 years I spent my life abroad. It was tough. And আমার এটা মনে আছে, একবার হচ্ছে আমার ছোট বোন আমাকে বলছিল, দাদা তোমাকে দেখতে ইচ্ছা করতেছে, অ্যান্ড ওর জন্মদিন ছিল ওই টাইমে, যে অনেকদিন তোমার সাথে জন্মদিন পালন করি না। সামহাও আল্লাহ আমার একটা ব্যবস্থা করে দিছে যে আই কুড কাম অনেক থ্রুতে, যে আমার ফুল টিকিট স্পন্সর্ড হয়ে গেছে একটা ওয়েতে, ঠিক আছে, আসা যাওয়া বোথ। সো এটা আল্লাহ পাক সাডেনলি মিলিয়ে দিছে। আমি এখানে অ্যাফোর্ড করতে পারতাম না ওই টাইমে আসা, বাট তার জন্মদিনের দিনে আমি এক্স্যাক্টলি আসতে পারি নাই বিকজ অফ প্লেন টিকিট। সো বাট আমি আসতে পারছি, এবং তারা জানতো না আমি আসতেছি, তারা জানতো আমি একটা মিটিংয়ে যাচ্ছি সামওয়্যার, যে আমার ফোন অনেক টাইম বন্ধ থাকবে বা কিছু একটা থাকবে, তারা মিটিংয়ে যাচ্ছি। কেউ জানতো না আমি দেশে আসতেছি, কেউ জানতো না। আমি যখন আসলাম, আসার পর গাবতলী বাস স্ট্যান্ডে বাসে উঠছি, আমার এক ফ্রেন্ড আমাকে রিসিভ করছে, ও জানতো। তখন আমি শুধু বাসায় ফোন দিছি, কারণ আমার পৌঁছতে পৌঁছতে 12টা বাজবে। সো ওই টাইমে আই ওয়াজ স্ক্যার্ড যে ইফ আই বিং হাইজ্যাক্ট অর সামওয়্যার এলস। এটা হচ্ছে 16 সালের কাহিনী, 2016, হ্যাঁ 16-17 কাহিনী, 16 কাহিনী এরকম। সো এটা ভয় ছিল ওই টাইমটাতে। তো এই কারণে তখন আমি ফোন দিছি যে আমি বাংলাদেশে, অ্যান্ড নো ওয়ান বিলিভ দ্যাট। সো এই যে এইটা বললাম যে এই যে ফিলিংসটা বিং অ্যাপার্ট ফ্রম দ্য ফ্যামিলি ইজ টাফ, ইজ টাফ। রিসেন্টলি আমি প্রায় লং টাইম 1 মাসের মতো আবার দেশের বাইরে ছিলাম অন্য একটা কারণে। সো আই মিসড মাই ফ্যামিলি লট, স্পেশালি মাই বেবি, আই মিসড আ লট। সো এই যারা এখন অ্যাব্রোডে থাকে, যে মিডল ইস্টার্ন, যে আমাদের কায়িক শ্রমিক করে যে আমাদের ভাইরা কাজ করতেছেন, এরা যে বছরের পর বছর আসতে পারে না, চাইলেও আসতে পারে না, এই যে কষ্ট, তার পরিবারও তাকে যে মিস করে, স্পেশালি যদি বাচ্চা হয়, এই বাচ্চারা যে পরিমাণ মিস করে, এটা বলার মতো না। এটা তো ভাই ইমোশনাল পয়েন্ট অফ ভিউ থেকে আপনি ফোনে কথা বলে কি আপনার ইমোশন আপনি বুঝাতে পারবেন? আপনার ভিতরের জিনিসগুলো আপনি তাকে বলতে পারবেন? We need a hug. Exactly. We need a hug from our loved one. Physical presence and virtual presence both are different pole. Both are in different pole. দুইটা দুই জায়গায় কিন্তু। Exactly. কোনোটাকে কোনো, সো আমার যদি পয়েন্ট অফ আসলে আমার ওইটাই করতে হতো, কারণ যেখানে আমি বললাম তো আমার ম্যাক্সিমাম মানুষে কিন্তু 18 বছর 19 বছর হয়ে গেলে কিন্তু ওরা মানে মেন্টালি রেডি হয়ে যায় যে না আমার going abroad to work. মনে করেন আমার চাচাতো ভাই এমন কেউ নাই যারা এখন বাংলাদেশে, ইভেন আপনি আমার নিজের ভাইয়ের কথাও চিন্তা করেন, হি ইজ ইন ক্যানাডা, বাট যে কারণেই হোক সে পড়াশোনা করে গেছে, বাট বাকি ম্যাক্সিমাম আমার যত কাজিন আছে, যত আত্মীয় স্বজন আছে, বোথ আর ইন মিডল ইস্ট, তারা 18 বছর থেকেই চিন্তা করছে আই হ্যাভ টু আর্ন মানি টু রেজ মাই ফ্যামিলি। তারা কিন্তু এখন আবার পারসেপশনটা চেঞ্জ হয়েছে, সে মিডল ইস্টে কাজ করছে, সে বলে না আমার ছেলেকে ভালো স্কুলে পড়াইতে হবে। এক্স্যাক্টলি, দ্যাটস লাইফ চেঞ্জ, লাইফ এভাবে চেঞ্জ হয়। তো তারা এডুকেশনের ভ্যালুটা কখন বুঝলো? যখন তারা নিজে গিয়ে বুঝলো যে এডুকেশন হ্যাজ সামথিং যেটা কিনা আপনার কায়িক শ্রম বা আপনি যাই কিছু করে ওটা দিয়ে আপনি ইউ ক্যান বাই। এডুকেশন অ্যাকচুয়ালি মেক্স ইউ স্মার্ট, মেক্স ইউ রেসপেক্টফুল। দ্যাটস দ্য থিং, এডুকেশন স্মার্টনেস ছাড়া আপনি লাইফ চেঞ্জিং ডিসিশনটা আনতে পারবেন না বা পারবেন না। কিছু মানুষ থাকে তা অনেক কিছু চেঞ্জ করে ফেলে, বাট সেটা যে এডুকেটেড না এটা বলা ভুল। তারা হয়তো বা একাডেমিক্যালি এডুকেটেড না, বাট তারা লাইফে এডুকেটেড। এক্স্যাক্টলি, লাইফে এডুকেটেড। আপনার এডুকেশন যে আমার ক খ গ ঘ বুকিশ নলেজ ইজ নট এডুকেশন। নো, নেভার। কারণ আপনি যদি বলেন মানে এমন এমন মহান ব্যক্তিত্ব আছে
ওই যে বলে না অনেক হার্ভার্ড গ্র্যাজুয়েট আছে, বাট ইফ ইউ লুক এট জাকারবার্গ, আবার ড্রপ আউট, ড্রপ আউট, আর দেখেন গ্র্যাজুয়েটটা কোথায়, তার কোম্পানিতে চাই। তার কমায় চাকরি করছে। তো যদি হচ্ছে আমি আমার ফ্যামিলির কথা বলি, যে ইফ দে ডিডন্ট স্যাক্রিফাইস দ্যাট, তো আমি যে বলেছিলাম আপনার কাহিনীটা যে এতটা স্যাক্রিফাইস করছে তারা আমার জন্য, তো যদি ওই স্যাক্রিফাইসটা না হয়তো, আই ওয়াজ নট এ ব্রাইট স্টুডেন্ট অন দ্যাট টাইম অ্যাকচুয়ালি, টু বি ফেয়ার। আচ্ছা আমি একটু বলি যে মনে করেন আপনার যে ব্রাইট স্টুডেন্ট হওয়াটা না হওয়াটা, এটা কি মনে করেন ফ্যামিলি সাপোর্ট দিয়েছে থেকে ব্রাইট স্টুডেন্ট হয়েছেন? যদি না দিত কি করতেন? না, আমি ভাবলাম সাপোর্ট ব্রাইট স্টুডেন্ট হইনি। এক্স্যাক্টলি, মানে আপনার ব্রাইট স্টুডেন্ট হওয়ার পিছনে আপনার আমি ভিতরের ইয়াটা কি? এটা আমি পড়াশোনা করিনি, সো সিম্পল অ্যাজ দ্যাট। সো আই ওয়াজ নট ব্রাইট স্টুডেন্ট বিকজ আই ডিডন্ট স্টাডি। এক্স্যাক্টলি, আমরা আমরা অনেকেই ইটস নট লাইক আই এম ডাল, হুম আমি ডাল হয়ে আজকে বিজনেস করতে পারতাম না। করতেন। এনিওয়ে, সো আমি অতটা ফোকাস ছিলাম না পড়াশোনায়, বাট তারা আমাকে পুশ করছে, সামহাও পুশ করছে যে না, তোমার একটা পাথ স্টেপ বাই স্টেপ চেঞ্জ হতে হবে তোমার। সো এই পুশটা তারাই করছে, উইদাউট দেয়ার পুশ আই উইল বি ড্রপ আউট। আর ড্রপ আউট না হলে হয়তো কোথায় করতাম, যে এত এলাকায় একটা কলেজে পড়তাম, যে ইউনিভার্সিটি কলেজ যেগুলো আছে না, হবে এখানে পড়তাম, দেন হয়তো একটা বেসরকারি চাকরির জন্য ট্রাই করতাম, সরকারি চাকরি হয়তো হতো না, বা আই ডোন্ট নো কি হইতো, বাট ওই ফ্রিডমটা আমি পাইতাম না, স্বাভাবিক ফ্রিডমে পেতাম না। হয়তো বা ওই যে আবার আর্মিতে ছিলেন, চেষ্টা করতাম আর্মিতে ঢুকতে, হয়তো বা আরো হয়তো কিনা সেটাও জানতাম, জানি না, বিকজ আমি একটু ছোটবেলা থেকে হেলদি ছিলাম, সো হয়তো বা হয়তো না, ওটা হয়তো বা হয়তো না। সো আমার লাইফটা অনেক দিকে টার্ন নিতে পারতো, বাট আই ডোন্ট থিঙ্ক গুড ওয়েতে টার্ন নিত, হয়তো জানি না কি হতো, বাট আই ডোন্ট থিঙ্ক এটা গুড ওয়েতে টার্ন নিত, অনলি বিকজ অফ মাই ফ্যামিলি সাপোর্ট অ্যান্ড ডেফিনেটলি আল্লাহ পাক এটা ছিল, বাট তো কি বলে মাধ্যম লাগে, মাধ্যম। ফ্যামিলি ছিল মাধ্যম আমার, যে আমার ফ্যামিলি সাপোর্টের কারণে, অ্যান্ড দে ওয়ার বিং লাইক রিয়েলি সাপোর্টিভ টু মি অ্যান্ড পুশ মি টু ব্রেক দ্য বাউন্ডারিজ, এক্স্যাক্টলি। যেটা আমি বাউন্ডারি ব্রেক করবো না, আমি আলিশা, বা তারা আমারে পুশ করছে বাউন্ডারি ব্রেক করার জন্য। সো ওটার কারণে আজকে হুয়াই আমরা নাও, যদি তারা না হয়তো আই ডোন্ট নো কি হতো। আচ্ছা আমি আরেকটা It কোশ্চেন করি could be আপনাকে। uncertain life. এটা তো মানে ফ্যামিলির মানে প্রেজেন্সটা আপনি অস্বীকার তো আর করার কোনো অপশন নাই আপনার লাইফে। আপনার লাইফের লাইফ চেঞ্জিং ডিসিশন কোনটা ছিল, যে এই মোমেন্ট থেকে আমার লাইফটা চেঞ্জ হয়ে গেছে? কোন মোমেন্টটা আপনার, আমি মোমেন্টটা জানতে চাচ্ছি। হয়তো বা আল্লাহ আপনাকে অনেকভাবেই অনেক কিছুই পরীক্ষা করছে, বাট যেটা আপনার লাইফে আপনি মনে করেন যে না, এটার কারণেই আজকে আমি লাইফে এই জায়গায় আসতে পারছি। লাইফ চেঞ্জিংটা আসলে ইটস নট লাইক এ অ্যাভেঞ্জার্স এর থানোসের মতো, লাইক স্ন্যাপ অফ এ ফিঙ্গার এন্ড ইট চেঞ্জড, ইট হ্যাপেন্স স্লোলি। স্লোলি প্রসেস। সো যদি বলি কখন থেকে শুরু হয়েছে, ফ্রম মাই কলেজ লাইফ, যখন আমার বাবা আমাকে জোর করে এসে ক্যাম্ব্রিয়ানে ভর্তি করে দিয়ে গেছে। ক্যাম্ব্রিয়ান আমার লাইফে না ড্রামাটিক কিছু চেঞ্জ করা নেই, টু বি ফ্র্যাঙ্ক, বাট ওই লাইফটা আমাকে একটা জিনিস শেখাইছে, ব্রেক দ্য বাউন্ডারিজ। আমরা যে সোশিও ইকোনমিক্যাল যে বাউন্ডারিজতে আটকা ছিলাম, মিডল ক্লাস, definitely it's not a shameful আর কিছু নাই, না I feel proud of saying that I was a middle class as well, and that's how I grow myself, otherwise I could be a spoiled brat. So I'm proud of it যে আমি ছিলাম, and I know how life works, আর life struggle টা কি, and still if in case I fall I still could survive, বিকজ আমার ওই লার্নিংটা আছে অলরেডি বাই নেচার, আমার অলরেডি আছে, তো আমাকে সার্ভাইভ শেখার কিছু নাই, আমি অলরেডি সার্ভাইভ যাবো, সো আই এম প্রাউড অফ দ্যাট। ওই টাইমটাতে হচ্ছে আমার চেঞ্জেস আসছে যে ওকে আই নিড টু থিঙ্ক বিগার। দেন আস্তে আস্তে আসলো আর একটা ব্রেক থ্রু মুভমেন্ট আমার লাইফে আসছে। আই ওয়াজ ইন্ট্রোভার্ট অ্যাকচুয়ালি, ফাজলামি করতাম বাট ছোট সার্কেলের ভিতরে, সো আই ওয়াজ ইন্ট্রোভার্ট। এখন আমি ইন্ট্রোভার্ট না কোনোভাবেই, আমি প্রচুর কথা বলি, এখন ভালো লাগে, ভালোবাসি, শুনতে ভালোবাসি, বোরিং লাগে না কখনোই। আমার ভার্সিটি লাইফে একটা কাহিনী ছিল, আমার এক ছোট ভাই আর আমি হাঁটতেছিলাম, দেন যেহেতু আমি দেশের বাইরে পড়াশোনা করছি, দেন একটা আমাদের এই ভার্সিটির এক ফ্রেন্ড আসছিল, ফ্রেন্ড বলতে পারি বাট নট ক্লোজ ফ্রেন্ড, মানে ক্লাসমেট বলতে পারি আমরা এরকম। তো ও ছিল হচ্ছে উজবেকিস্তানের, আচ্ছা উজবেকিস্তানের ও আসছিল। যে ছোট ভাই আমার সাথে ছিল, ও আমারও প্রায় এক বছর পরে গেছে, 1 to 2 বছর, আই ফরগট মেবি, বাট পরে গেছে এটা ফর শিওর, এক সেমিস্টার না, মানে বছর পরে। ওই ছেলেটা এসে, যেহেতু সে আর আমি একই সেম ব্যাচ, মানে আমরা সেম টাইমে ভার্সিটি ইন করছি, সো ও এসে আমাকে জাস্ট হাই দিল আর ওর সাথে ম্যাসিভলি গল্প করলো। দেন ইট ক্লিকস, ওয়াই, ও তো আমার ব্যাচমেট,
আমরা একসাথে আসছি, আমরা একসাথে অনেক পড়াশোনা করছি, খেলাধুলা করছি, গল্প করছি, আমাদের বিভিন্ন কালচারাল ফেস্টিভ্যাল হতো, একসাথে আমরা জানতাম, একই ডরমেটরিতে ছিলাম। দেন ওয়াই নট মি ইজ টকিং উইথ হিম মোর দেন মি। এটা তখন আমার মাথায় ক্লিক করলো যে জাস্ট বিকজ আই ওয়াজ ইন মাই ওন কুকুন, যে আমি দ্য সার্কেল ছাড়া বেরোচ্ছি না, বেরোচ্ছেন না। অ্যান্ড আই ফাউন্ড মাই কমফোর্ট জোন ইন দ্যাট সার্কেল। যে কুকুনের ভিতরে পড়ে গেছে, রেশম পোকা যেমন তার অন্য কুকুনে পড়ে থাকে না, একটা সার্কেল বানিয়ে নেয়। সো আই ওয়াজ কাভার্ড বাই দ্য কুকুন। ওই তখন আমার ব্রেক থ্রু হলো যে নো, I have to change. And trust me, from that day, I started exploring outside. আমি বিভিন্ন ক্লাবে Isn't যেতাম। it beautiful exploring outside? মানে এত মানুষের সঙ্গে পরিচয় হওয়া, এত জিনিস দেখে ঠিক তো মানে ভালো জিনিস লাগে। It was an amazing experience. To be frank, brother, it was an amazing experience. Like আমি তখন বের হয়ে বুঝলাম, wow, this is life, and this is corporate life, this is social life, this is a like কানেকশন তৈরি করা, পরিচিত হওয়া, and still I have lots of connections from abroad, many other foreign friends that I'm just হাই বলবো immediately তারা রেসপন্স করবে at any time, because I built that after that day. And আজকে who I am is because of also one of the reason of that one. I was not introvert, I break through my boundaries, and I was extrovert in a good way. So, ওই পরিচয় হওয়া এবং আপনার সাথে পরিচয় তো ঠিক রাফলি ওইভাবেই তো হওয়া। ওইভাবেই হওয়া থাকে না, মনে করেন আমার সঙ্গে আপনার পরিচয়টাও কিন্তু যে মানে একদম খুব মানে স্যাটিসফ্যাক্টরিলি ভাবে হয়েছে, এটা না, মানে না, একটা না। কমিউনিকেশনের মাধ্যমেই হয়ে গেছে। So it's all about communication. Communication changes Exactly. everything. So that was my breaking point in my life. ইভেন এই যে বলেন না, এই যে একটু মানে আপনি যদি আমি কানেকশনটা নিই, এই যে একটু আগে মানে ফাইন্যান্সিয়াল সেগমেন্টগুলা যেগুলো নিয়ে আমরা ডিসকাস করতেছিলাম, ওইটার মধ্যেও কিন্তু কমিউনিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। কোথায় আমার মধ্যে একটা খুব বদ অভ্যাস আছে সত্যি কথা বলতে। মনে করেন আমি আমার আর্নিংসটাকে ঠিকভাবে ঠিক জায়গায় ইউটিলাইজ করতে পারিনি। মনে করেন আমি একটা সুপার শপে গেলাম, আমার মানে অনেক মানুষই আমাদের সুপার শপে গেলাম, মনে করেন আমি একটা চকলেট কিনতেছি 500 টাকা দিয়ে সাপোজ, বাট এই 500 টাকা কিন্তু আমার অন্য জায়গায় ইউটিলাইজ করার কথা, অন্য একটা প্লেস। এখানে একটা কোশ্চেন আছে, চকলেটটা কার জন্য কিনতেছেন? ফ্যামিলি? এক্স্যাক্টলি। সেম বাট হিয়ার। থাকে না ফ্যামিলি যখন আসে না, সাবজেক্টটা আসে না, আই এম অলসো গিল্টি অফ ইট। আমার হিসাব থাকে না। ওইটাই হিসাব থাকে না, কিন্তু পরে চিন্তা করি, মনে করেন আমার একটা ইম্পর্টেন্ট কাজ, আমি এটা মনে করেন আস্তে আস্তে আজকে ভাবতেছিলাম, আমার একটা জায়গায় মনে করেন ঠিক আছে, আমার একটা জায়গায় মানে 25,000 টাকা দেওয়া লাগবে সাপোজ, ঠিক আছে। এখন আমার বোন ফোন করে বললো ভাইয়া আমার এটা লাগবে। কারণ ও যখন আমাকে বলে ফেলছে, মানে আমি তো আই ক্যান নট সে নো, আমি তো নো বলতে পারবো না ওকে। কারণ কেন নো বলতে পারবো না? জাস্ট বিকজ অফ ভালোবাসা আমার ফ্যামিলির প্রতি, আমার বোনের প্রতি। এটা এমন না, আমি কিন্তু মানে অপশন তো দুইটাই ছিল, ইয়েস নো। আমি কেন ইয়েস বললাম? যে ওর এটা পছন্দ হয়েছে। একটা জিনিস এখন একটু মানে মেন্টালি অনেক ঘুরে, কি জানেন, ওদেরও তো যথেষ্ট বয়স হয়ে, দে আর 25 ইয়ার্স, আমার তো টুইন সিস্টার, ওর 25 বছর বয়স। এখন তো যেহেতু পাত্র দেখতেছে বোনের জন্য, এখন কিন্তু মন থেকে খুব খারাপ লাগে যে কোনো সময় বিয়ে হয়ে গেলে আমার বোন আমি ওইভাবে করে পাবো কি পাবো না, মানে মেন্টালি। তো ওইটাও একটা মনে করেন মাথার মধ্যে ঘুরতেছে, আমার বোনরা মনে করেন বিয়ে দিয়ে দিলে আমার তো খুব খারাপ লাগবে। মনে করেন আমার বোনরা মানে এতটাই সোবার, এতটাই ভালোবাসে, বিশেষ করেন আমার আমার সক্সটা পর্যন্ত ওরা খুলে দেয়, আমি জাস্ট গিয়ে বসি। আমার কোনোদিন আমার কিন্তু পানি নিয়ে মানে ওই ভালোবাসাগুলা আসলে আমি বুঝাইতে পারবো না। যেমন আপনি আপনার বেবির প্রতি ভালোবাসাটাকে আপনি আমাকে বুঝাতে পারবেন না, এটা আপনার ভিতরেই জানে, আর কেউ কিন্তু দুনিয়ার কেউ কেউ জানবে feel না। করতে পারবে না। তো ও যখন আমাকে বললো, তখন আমার কাছে মনে হয়েছে যে ওর ভালোবাসাটা ওয়ার্থ মোর দেন মাই টাস্ক, যে ওইটা আমি একদিন পরে করলেও হবে, নো ওয়ারিস। বাট ওর যেহেতু হয়েছে, ওর জন্য এটা আমার করা উচিত। জানেন আমার দুনিয়াতে সবচেয়ে বেশি ভালোবাসি আমার বাবাকে। আমাকে যদি কেউ কোনোদিন বলে যে হোয়াট ক্যান ইউ ডু ফর ইউর মানে ফর ইউর ফাদার, হোয়াট ক্যান ইউ ডু ফর ইউ, আমার একটাই উত্তর থাকবে যে যতক্ষণ পর্যন্ত মনে করেন আমার ব্রিদিং থাকবে, আই ক্যান ডু এভরিথিং ফর হিম। কারণ আমার লাইফে বিশ্বাস করেন আপনি যদি, হ্যাঁ আমার যতটুকু খোদা ওনাকে দিয়েছে, উনি কিন্তু আমার ইচ অ্যান্ড এভরিথিং, বিশ্বাস করেন আমার লাইফে কোনো অপূর্ণ কোনো কিছু নাই।
মানুষ যেগুলো 40-50 বছর বয়সে স্বপ্ন দেখে, ওগুলো আমার বাবা আমাকে 20 বছর, আমার বয়স যখন 20-25 এর মধ্যেই কিন্তু আমার, সে জানে একটা ছেলের মধ্যে কি দরকার, একটা ছেলে কি চায়। দেখেন আমি কিন্তু কোনো, মনে করেন আপনার ফ্রিডমের কিন্তু দুইটা সাইড থাকে, আইদার ইউল মানে আপনি স্পয়েল হয়ে যাবেন, আর ওইটাকে গুড ওয়েতে ইউটিলাইজ করবেন। মনে করেন আমি কিন্তু সেই ক্লাস 6 থেকে আমার জীবনে একটা শখ ছিল যে আমার দুনিয়া দেখা। বিশ্বাস করেন আমি কিন্তু ক্লাস 6 থেকে কিন্তু ফ্যামিলির বাইরে। আমি বলছি যে না, তখন আমাকে দিয়ে দিল ক্যারেট কলেজে কোচিংয়ের জন্য। এরপর থেকে বাইরে বাইরে বাইরে, এরপরে বাইরে, বিভিন্ন বাইরে, নর্থ বাইরে, নর্থ সাউথ, এই সেই, এই দেশে সেই দেশে, এভরিওয়্যার। আমি কিন্তু আমার নিজের ফ্রিডমের কারণে, কিন্তু আমি কোনোদিন কিন্তু স্পয়েল হয়নি। আমি কিন্তু মনে করেন ড্রিঙ্ক করি নাই, আমি কোনো অন্য কোনো কিছুতে মনে করেন ইনভলভ হই নাই, জাস্ট টু মানে নিজের ফ্রিডমটাকে এনজয় কিভাবে করছি। And also তুমি মনে রাখছো না বাবার কথা, যেটা হচ্ছে Exactly. যে ছোটবেলায় do not আমাকে do বলছিল। anything that will spoil the reputation of your family. ফ্যামিলি, এটা এক, ওটা আমি বিভিন্ন জায়গায় ঘুরতে আমি স্পেন্ড করেছি, আমি টাইমটাকে স্পেন্ড করেছি, নট দ্য ফ্রিডমকে আমি কোনো খারাপভাবে কিন্তু আমি ইউটিলাইজ করি নাই। কারণ এই ইউটিলাইজেশনটা যদি, এই ফ্রিডমটা যদি অন্য কাউকে দেওয়া হতো, আমার কাছে মনে করেন আমি তো আশেপাশে অনেককেই দেখি না, এখন আসলে ফ্রিডমটাকে অনেকজন অনেকভাবেই দেখে। কারণ আপনাকে ফ্রিডম দিছে, এখন আপনার যদি ফাইন্যান্সিয়াল সলভেন্সি না থাকতো, আপনার ওই ফ্রিডমের কোনো ভ্যালু ছিল? No. তাহলে আপনি মানে মনে করেন তারা আমাকে ফ্রিডমের সাথে কি দিয়েছে, ফাইন্যান্সিয়ালি সলভেন্সিটাও কিন্তু দিয়েছে। তোমার কি লাগবে কি না লাগবে, ইচ ইন এভরিথিং দে এনশিওর। যেহেতু বললেন আপনি ক্লাস 6 থেকে বাইরে, so the financial কথা বলছেন, we both are from middle class family. We both belong from that. Now we changed our life, or Allah changed our life. আল্লাহ চেঞ্জ Allah changed our life. So that's a different scenario. But question is, from when you started earning, actually, এবং যদি- ওই আর্নিং থেকে, ইটস নট লাইক আপনি আপনার নিজের জন্য আর্নিং করতেছেন, সো নিজের জন্য আর্নিং অনেকভাবে অনেকে করছে বা করে, বাট at which age you started your earning, and সেই আর্নিং থেকে আপনি কি ফ্যামিলিতে কন্ট্রিবিউট করছেন? এই কন্ট্রিবিউট আসলে ফ্যামিলি ওই টাইমে আমার যতটুকু মনে হয় দরকার ছিল না, বাট ইটস দ্য লাইক এক্সপ্রেশন অফ লাভ, সামথিং লাইক দ্যাট। সো যদি ওই পয়েন্ট অফ ভিউ থেকে বলি, আমি একদম অনেস্টলি, কারণ আমি জবে ঢোকার আগ পর্যন্ত কোনোদিন আমার মাথায় ওইরকম কোনো ইন্টেনশন সত্যি কথা ছিল না যে আমি কোনো কিছু করব, বা আমার কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বা কোনো কিছু, এটা আমার কোনো সময় ছিল না। আমি একদম অনেস্টলি বলি, আমি ফার্স্ট ইনকাম করা শুরু করছি আমি 2020 সালে। আমার ফার্স্ট স্যালারি পাইছি আমি 31,000 টাকা, এবং এই 31,000 পুরোটাই আমি গিফট কিনছি ফর মাই ফ্যামিলি ফার্স্ট। এর এক পর্যন্ত আসলে আমার কখনো মানে ওই রকম মানে আপব্রিঙ্গিংটা তৈরি হয় না, আই হ্যাভ টু আর্ন, আমাকে ফ্যামিলির রেসপন্সিবিলিটিস নিতে হবে। ওই রেসপন্সিবিলিটিস কিন্তু আমার আসছে কখন, যখন ওয়েন আই এম 27 ইয়ার্স ওল্ড, যখন আমার চাকরির 2 বছর শেষ, তখন নিজে থেকেই কিন্তু ফিল করলাম, আরে আমি তো আই এম ডুইং জব, ওয়াই আই এম নট কন্ট্রিবিউটিং টু মাই ফ্যামিলি। আমার বাবা তখনও জবে ছিল, রিটায়ারমেন্টে যায় নাই, ঠিক আছে। আমার কিন্তু তখনই আমার মাথায় ক্লিক করলো, তখন কিন্তু কি গিফটই কিনতাম, গিফটের বাইরেও যে রেসপন্সিবিলিটিস আছে একটা কন্ট্রিবিউশন থাকে। ওটা তখন আমার মাথায় ক্লিক করে নাই। এরপরে চাকরির 2 বছর পর আমার চিন্তা করলো যে না, আমার বাবার যথেষ্ট যাই থাকুক, বাট অ্যাজ এ সান আই ডু হ্যাভ সাম রেসপন্সিবিলিটিস। তো ওই রেসপন্সিবিলিটিস থেকে তখন আমি কি করতাম, যে আমি আমার বাবাকে এনশিওর করতাম কি বাসার ইউটিলিটি বিলসগুলা আমি এনশিওর করতাম। হয়তো বা তখন আমার স্যালারি তো এত ছিল না ভাই, আমি তো চাইলে তো আমি একটা ফ্যামিলি, মনে করেন আমার ফ্যামিলিতে যদি 2 লাখ টাকা মাসে খরচ থাকে, আমার তো স্যালারি 2 লাখ টাকা না, স্টিল না, মনে করেন। তো আমি কিভাবে সাপোর্ট করবো আমার ফ্যামিলিকে? সো যতটুকু আমার পক্ষে পসিবল অতটুকু কিন্তু আমি করে যাচ্ছি। বা তখন মানে প্রথম আমি বললাম যে আমি 27 বছর বয়স পর্যন্ত কোনো কন্ট্রিবিউশন তেমনভাবে সত্যি কথা বলতে আমি করিনি। কিন্তু ওটা করিনি বলতে আমার বাবা তো কোনদিন আমার কাছে চায় না, হি ইজ সলভেন্ট এনাফ। বাট এখানে একটা কোশ্চেন থাকে, থেকেই যায় যে লাইক, এখানে আমি তো আমার লাইফ এক্সপিরিয়েন্সটা অ্যাড করি। তো I started earning from 2014 সাল থেকে। ওকে, ভার্সিটি ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, সামথিং লাইক দ্যাট, তখন থেকে শুরু করছি স্মল পোর্শন পার্ট টাইমলি, কিন্তু পড়াশোনা পাশাপাশি শুরু করছি। বাট আমার সেই ক্যাম্ব্রিয়ান লাইফ থেকে আমার একটা ক্ষুধা ছিল
কারণ ওই যে ফার্স্টে মেনশন করলাম আমি যে আমার জন্য ফ্যামিলি বেশ একটা স্যাক্রিফাইস করছে, হিউজ। সো আমার একটা মাথায় ক্ষুধা ছিল বা টেনশন ছিল যে যদি আমি একটু কিছু করতে পারি, যাতে আমি নিজে নিজে চালাতে পারি, তাহলে ফ্যামিলির উপর বোঝাটা কমলো। সো সো ইন দ্যাট সেন্স যদি কর্পোরেট লাইফে বলি, আমি আপনার থেকে সিনিয়র। এটা আপনি আমার আগে ইনকাম করছেন, বেশি ইনকাম করছেন ভাই। এনিওয়ে, সো বাট হ্যাঁ, অ্যামাউন্টটা অনেক বড় সাইজেবল অ্যামাউন্ট ছিল না, অ্যামাউন্ট ডাজন্ট ম্যাটার ভাই। বাট আমি শুরু করছি। সো আমি যখন পড়াশোনা করতে যাই, তারপরে থেকে আমার মাথায় কাজ ছিল যে কিভাবে কি করবো, বাট আফটার 1.5 year আই ফাউন্ড ইট, আর আল্লাহ দিছে আমাকে। সো ফ্রম দ্যাট ডে স্টিল 14 সাল থেকে আজকে 25 সাল, ক্লোজ টু 10 বছর পার হয়ে গেছে। 10 বছর, হ্যাঁ 10 বছর, 11 বছর রানিং। 10 বছর পার হয়ে গেছে, রানিং। স্টিল আমি কখনো বসেছিলাম না। সো একটা জিনিস আপনি খেয়াল করেন, দেশে আসার সাথে সাথে আমার জবের অফার আসছে ওয়ালটন থেকে, যদিও করি নাই অন্য রিজনে, বাট এছাড়াও বহুত কিছু। বাট আপনার কি মনে হয় যে আপনার ওই টাইমে, সাপোজ আপনি বললেন যে ওয়ালটন থেকে আপনার জব অফার আসছিল, আপনি যদি আজকে ওয়ালটনে ঢুকে যেতেন, আমার কাছে পার্সোনালি মনে হয় না যে আপনি হোয়াট ইউ আর টুডে ওটা আরেকটু লেট হতো। বাট আমার কাছে যেটা মনে হয়, কারণ জব তো আপনি নিজের বিজনেসে যে টাইমটা ইনভেস্ট করছেন, ওটা তো জব কিনে নিত আপনার কাছ থেকে। এক্স্যাক্টলি। তো আপনার কি মনে হয় ওটা ওয়ালটনের জব না হতে আপনার ভালো হয়েছে নাকি ভালো হয়নি? অতীত থেকেই বলি, ওয়ালটনের জব আমি অ্যাকসেপ্ট করিনি কয়েকটা রিজনে। তারা আমাকে অফার করছিল 45K মান্থ, আই ওয়াজ আস্কিং 60K। তখন আমি সদ্য গ্রাজুয়েট, অ্যান্ড আমি গ্রাজুয়েশন করেছি হচ্ছে সেমিকন্ডাক্টর টেকনোলজির উপরে, সেমিকন্ডাক্টরের উপরে। সো দিস ইজ ম্যাসিভ, অ্যান্ড জানেন বর্তমানে চিপওয়ারে তো এটাই সব কিছু, সেমিকন্ডাক্টর টেকনোলজি। সো আমি ওখানে এটাই গ্রাজুয়েশন করেছি। দাদা তাদের R&D ডিপার্টমেন্টে যাচ্ছিল উইথ সাম আদার ইঞ্জিনিয়ার্স অ্যাজ ওয়েল। আমি ফ্রেশ, আমার কোনো প্রিভিয়াস এক্সপিরিয়েন্স নেই, অ্যাজ গ্রাজুয়েট চলে আসছি দেশে ফ্রেশ। তো আই ওয়াজ এক্সপেক্টিং আ বিট মোর, বিকজ তখন মার্কেটে ছিল ওরকমই ছিল, 60+ ছিল। বাট তারা বলছে না, স্টার্টিং আমার দেবো না। দেন আমি আর ফাইনালি আগাইনি, আমার সব কিছু কমপ্লিট ছিল, জাস্ট চেয়ারম্যানের সাথে লাস্ট মিট আপ, আর কিছু না। চেয়ারম্যানের সাথে মিট আপ ছিল, আর কিছু না, এটা অল ডান। বাট আমি ফাইনালি আগাইনি। আর একটা রিজন ছিল, আমার ইচ্ছা ছিল মাস্টার্সে যাবো বা কিছু করবো বা পিএইচডির দিকে যাবো। অ্যাকচুয়ালি প্ল্যান ছিল পিএইচডির দিকে যাওয়া, বাট দেন কোভিড হিটস। এটা হচ্ছে, আমি কাহিনী বলতেছি 2019 সালের লাস্টের দিকে, মানে প্যান্ডেমিকে শুরু হওয়ার কিছুদিন আগে কাহিনী। আমি 2019 জুলাইতে দেশে আসছি, অগাস্ট সেপ্টেম্বরের দিকে আমার ওয়ালটন থেকে অফার আসছে। সো তারা আমার কল করছে, দেন আমি ইন্টারভিউর জন্য গেছি। ইটস নট লাইক আমি অ্যাপ্লাই করছি দেন তারাই সিভি পাইছে আর কি, সামহাও আমার এক ফ্রেন্ডের থ্রুতে তারা আমার সিভি পাইছে। তো দেন তখন মনে হয়েছিল মেবি আই ডিড আ রং ডিসিশন রিজেক্টিং ওয়ালটন ওই পার্টিকুলার টাইমটাতে, কোভিড হিটস অ্যান্ড ইট ইজ সো হার্ডলি। আমার মাস্টার্সের সব অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে গেছে, স্কলারশিপ এক জায়গায় পাইনি, কোনো ভার্সিটি আমার নেবে না, আমার নিজের ভার্সিটি আমার নিচ্ছে না, বিকজ তারা আউটসাইড থেকে তখন নিবে না, ব্যারিয়ার ছিল, অনেক সমস্যা ছিল। পরের বছর আবার স্কলারশিপ হয়ে গেছে আমার মাস্টার্সের ফুল স্কলারশিপ, বা সেটাও আমি যাইনি, সেটা জানি হচ্ছে রিজন অফ দিস কোম্পানি অ্যাকচুয়ালি। তো ওই টাইমটাতে মনে হয়েছে যে আই রিয়েলি ডিড টেক আ রং ডিসিশন, বাট নাও নো রিগ্রেটস। রিজন, কিছুদিন আগেও আমি আমার কলিগদের সাথে, আমি আমার এমপ্লয়ের সাথে আলোচনা বলছিলাম যে যারা আমার সাথে জব করছে, আমার সাথে আমার সহকর্মীরা বলছে যে কেন তোমরা আজকে এখানে আছো জানো? বিকজ অফ নট মি, বিকজ আল্লাহ ওয়ান্টেড। কিভাবে? যদি আল্লাহ না চাইতো আমি দেশেই পড়তাম। আমি নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে চান্স পেয়েছিলাম, বাসায় কেউ বলি নেই। আচ্ছা, বাসায় কেউ বলি নেই, পড়াশোনা করতাম না, আগে বেরোতে পড়াশোনা করতাম না। বাট তারপর, এবং কোচিং লাইফে আমি মাত্র 3 দিন কোচিং করছি, আর একদিন আমি কোচিং এ যাইনি, বাসায় ঘুমাইছি। কেউ জানে না, আজকে সবাই জানা যাবে, দুনিয়া সবাই আজকে জানা যাবে। তারপরে আমি চান্স পেয়েছিলাম। দেন হচ্ছে একটু শেষ করি, দেন আমি ওটা পরে দেশের বাইরে চলে গেলাম পড়াশোনা, কারণ আমার একটা ফ্যাসিনেশন ছিল আমি দেশের বাইরে পড়াশোনা করবো, সেটা আল্লাহ আমার নিছে। দেন সেখান থেকে আমি কানে সুজে সেই ইন্ট্রোভার্ট যেটা বললাম যে টার্নিং পয়েন্ট ছিল, ইন্ট্রোভার্ট থেকে এক্সট্রোভার্ট হলাম কেন? ওই দিন আমার সামনে কেন আসতে হইলো? ওই ছেলেটাকে কেন আমার সামনে আসতে হইলো? আল্লাহ আনছে টু শো মি।
ওখান থেকে আমি দেন কমিউনিকেশন করলাম, মানে আমাদের কুকুন থেকে বের হয়ে গেলাম, কুকুন থেকে কথাবার্তা বললাম, শিখলাম, জানলাম, কানেকশন তৈরি করলাম, দেন হচ্ছে দেশে ফিরে আসলাম, দেন প্যান্ডামিক হিট, ওয়াটার রিজেক্ট করলাম, প্যান্ডামিক হিট হলো, মাস্টার্স মানে অ্যাপ্লিকেশনে করলাম, অ্যাপ্রুভ করলো না, পরের বছর করলো, ওই টাইমও এখনো লকডাউন চলতেছে, অনলাইন ক্লাস চলবে, হাবিজাবি বহুত ছিল। এই জিনিসগুলো কেন ছিল? দেন ফ্রাস্ট্রেট হয়ে অফ করে দিলাম, দেন স্টার্টেড দ্য কোম্পানি। এটা কেন ছিল? এই যে অনেকগুলো, কিন্তু এখানে কিন্তু অনেকগুলো রিজেকশন চলে আসছে, ওয়ালটন চলে আসছে, প্যান্ডামিক চলে আসছে, ভার্সিটি রিজেক্টে, এবং আমার যখন 7টা ইউনিভার্সিটি থেকে আমার রিজেক্ট করছে, আই লিটারলি ক্রাইড, আমি প্রচুর কান্না করছি, লিটারেলি। কি হচ্ছে? দেন আমার পিএইচডি স্বপ্ন ছিল, এখন আই স্টিল, মানে আমার এটা খারাপ লাগে, স্টিল ভিতরে খারাপ লাগে যে আমি পিএইচডি করতে পারিনি, মাস্টার্সই করতে পারিনি আর কি। সো পিএইচডি করতে পারিনি, বাট আই এম হ্যাপি নাও। বাট থাকে এই যে অনেকগুলি না 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 পরে কিন্তু আজকে এই জায়গায়, এন্ড এই জায়গায় আল্লাহ আমাকে আনবে, বিকজ তো তোমরা আমার সাথে যারা কাজ করতেছো, তোমরা আমার মাধ্যমেই তোমাদের জীবিকা হবে। আমি দিচ্ছি না, আল্লাহ দিচ্ছে আমার মাধ্যমে। মাধ্যমে এক্স্যাক্টলি একটা, এই জন্য তোমরা আজকে এখানে, এই জন্য আজকে আমি এখানে, আমি পিএইচডি করতে যাইনি। এটাই মানে উপরওয়ালার প্ল্যান, তো আর উপরওয়ালা ছাড়া তার কেউ জানে না। যা একটা জিনিস বলেন, আপনার এই প্যান্ডেমিক আপনার লাইফের, আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাসপেক্টটা এতক্ষণ আমরা কথা বলছি, ওটা কিভাবে পজিটিভলি ও নেগেটিভলি হিট করছে তখন? প্যান্ডামিক খুবই নেগেটিভলি হিট করছে, খুবই নেগেটিভলি, বাট নট ফর লং। আমার লাইফে যে পার্সোনাল বলি লং টাইমে চলছিল না, আমার যদি বলি রাফলি 6 মান্থ ইট ওয়াজ হার্ড ফর মি, দেন ইট ওয়াজ অল সেটেল ডাউন আগেন। বাট এই প্যান্ডেমিকের কারণেই কিন্তু হচ্ছে যে আমার স্কলারশিপ হয় নাই, ক্রাইড। দেন পরের বছর হলো স্কলারশিপ, উইথ ফুল ফ্রি স্কলারশিপ হলো। দেন আমার লাইফে নেগেটিভলি ইম্প্যাক্ট করছে, বাট খুব কম টাইমে। বাট এমনও বলবো না যে আই ওয়াজ ডেভাস্টেটেড অর ডিস্ট্রয়েড, এটা হয় নাই আসলে। দেখ, এটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলতে হবে। অনেকের আই লাইফ ওয়াজ কোয়াইট কিন্তু সলভেন্ট অন দ্যাট টাইম, বিকজ আমি যে বললাম যে আমি কিন্তু সেই 14 সাল থেকে হুম আর্নিং টুকটাক, করতেছি, সো আই হ্যাড সাম সেভিংস এন্ড সো অন। সো আমার ওইভাবে এফেক্ট করে নাই, টু বি ফ্র্যাঙ্ক। বাট বাজে কিছু হতে পারতো। হতে পারতো, কারণ অনেকের কিন্তু অনেকের বিজনেস ডেস্ট্রয়েড অলরেডি। আমার বিজনেস স্টার্ট করছি 2022 সালে, আফটার প্যান্ডেমিক। আফটার প্যান্ডেমিক আর কি। আপনার ফিউচার প্ল্যান কি? যেহেতু ফাইন্যান্সিয়াল নিয়ে কথা বলতেছি, সো এই যখন ফাইন্যান্সিয়ালি ফ্রিডমটা আসা শুরু করে, তখন আমরা ফিউচার নিয়ে চিন্তা করতে থাকি, যে আমাদের কিডস আর ফ্যামিলি আর ফিউচার প্ল্যানিং আর ভ্যাকেশন আর স্টেবিলিটি আর সেভিংস। ছোট্ট করে যদি কিছু বলেন যে আপনার প্ল্যানটা কি, মানে হাউ চেঞ্জড ইউ, মানে আপনি যেটা পড়াশোনা করে এসেছেন বা যতটুকু আপনি অ্যাচিভ করে আসছেন, হোয়াট ডু ইউ ফিল অ্যাবাউট ইউর কিডস রাইট নাও, ফিউচার কিডস আর। ওকে, যদি আমি একদম অনেস্টলি বলি, আমার খুবই একটা ড্রিম যেটাকে বলতে পারেন, আমার ড্রিম হলো একটা সোশ্যাল আইকন হওয়া। মানে আমি হয়তোবা জব করছি, সার্ভিস করছি, মানে আই উইল ডু ইট ফর 5 more years। কেন? টু গ্যাদার নলেজ ফ্রম ডিফারেন্ট কাইন্ডস অফ পিপল। হোয়াট আই এম ডুইং মাই জব, মানে আমি আজকে যেখানে সার্ভিস করছি, ইট ইজ দ্য হাব টু গ্যাদার নলেজ ফ্রম পিপল। So I can meet different kinds of people, I can meet different status of people, তাদের কনসেপ্ট, তাদের অনেক কিছুই কিন্তু ইজ ইন মাই হেড। সো আই এম হিয়ার টু গ্যাদার নলেজ, মানে বিসাইড মাই জব আমার নলেজ মানে আহরণ করা, যেটাকে বলি একদম শুদ্ধ বাংলায় বললে জ্ঞান আহরণ করা, ওটা আমি ওই জন্যই করছি, টু ইনভেস্ট অল দ্য নলেজেস ইন ওয়ান পট আফটার 5 more years। কারণ আপনি যত তাড়াতাড়ি যে জিনিসটা করবেন, অত তাড়াতাড়ি ওইটার বন্ডিংস কিন্তু অত তাড়াতাড়ি, কারণ সব কিছুর তো একটা এক্সপায়ারি ডেট আছে। আজকে আপনি একটা সাপোজ এই চা পাতা, এটা তো মানে ন্যাচারালি গ্রো হচ্ছে, এটারও কিন্তু এক্সপায়ারি ডেট আছে। ডেফিনেটলি। প্রত্যেকটা জিনিসের এক্সপায়ারি ডেট। তো আমি চাচ্ছি কি প্রত্যেকটা জিনিস নিয়ে একটা সময় গিয়ে আমি একটা পাত্রে রাখবো যেটা কিনা সাস্টেইনেবল। সো আমার সোশ্যাল আইকন, আমার কিন্তু সোসাইটি নিয়ে কাজ করার অনেক ইচ্ছা। সোসাইটি নিয়ে কাজ করার ইচ্ছা কেন? কারণ আমি দুইটা জিনিস খুবই দেখি, একটা হলো সোশ্যাল বুলিং যেটাকে বলে, সোশ্যাল ডিসক্রিমিনেশন, এটা কিন্তু আমি অনেক দেখি। সো সব অহরহ হচ্ছে জিনিসটা। আমি চাই আমার নামটা আমি মরে যাওয়ার পরও থাকুক আর legacy behind. ইন এ গুড ওয়ে। আমি চাই না যে আমাকে কেউ খারাপ জিনিসের জন্য মনে রাখুক। তো আমি আল্লাহর কাছে ওই জিনিসটাই চাই, আল্লাহ আমাকে এই জিনিসটা অতটুকুই দিক যতটুকু আমার জন্য বেটার, এর চাইতে বেশিও না,
এর চাইতে কমও না। যেটা বর্তমানে এবং ভবিষ্যৎ উভয়ের জন্য কল্যাণকর। এক্স্যাক্টলি। তো আমার কিন্তু ড্রিম কিন্তু সোশ্যাল আইকন হওয়া। আমার কিন্তু জীবনে বিশেষ করে আমি কিন্তু একটা জিনিস স্বপ্ন দেখি অল টাইম, যে আমার সামনে থাউজেন্ডস অ্যান্ড থাউজেন্ডস অফ এডুকেটেড পিপল আর সিটিং ইন ফ্রন্ট অফ মি। আমি কিন্তু এটা স্বপ্ন দেখি মাঝে মধ্যে, অ্যান্ড আই এম স্ট্যান্ডিং ইন এ স্টেজ। এটা কিন্তু আমি কিন্তু প্রায় এই স্বপ্নটা দেখি। দ্যাটস ম্যাচেস উইথ মি ইন এ ওয়ে। একটু ইন্টারাপ্ট করছি আপনাকে, যে ম্যাচ হয়ে যাচ্ছে তো, যে না বলে থাকতে পারছি না। সো আমি আমাদের আবার সহকর্মীদের সাথে মাঝে মাঝে শেয়ার করি, আরো ক্লোজেস্ট এনাফ পার্সনের সাথে শেয়ার করি যে আমার লাইফ ড্রিম দুইটা। একটা ফার্স্টে বলছি আমি যে আই ওয়ান্ট টু বাই টাইম উইথ দ্য বানি। এমন নট লাইফ টাইম যে কত বছর বাঁচবো সেটা না, বাট আ ফ্রি টাইম টু গিভ টু মাই ওয়ার্ক অর মাই ফ্যামিলি অর হোয়াটএভার টু বি। সেকেন্ড একটা জিনিস হচ্ছে আই ওয়ান্ট টু লিভ আ লেগেসি বিহাইন্ড। এক্স্যাক্টলি। লেগেসি বিহাইন্ড, এই লেগেসির পার্টিকুলার কিছু জিনিস আছে। বাঁচবে কতদিন? মরে গেলেই শেষ, কিন্তু শেষ। আজকে আপনার মরে নামটা যাবো। কিন্তু থেকে যাবে। এই নামটা কিভাবে রাখবো? নট লাইক যে জাস্ট নামেই থাকবে যে ছিল একজন এটুকু, নট লাইক দ্যাট। আই ওয়ান্ট টু বিল্ড সাচ এ কোম্পানি যেখানে হচ্ছে অ্যাটলিস্ট 1000 আমার কলিগস হবে, 1000 সহকর্মী থাকবে আমার। এক্স্যাক্টলি। 1000 সহকর্মী মানে 1000 ফ্যামিলি। আর 1000 ফ্যামিলি মানে যদি বাংলাদেশে আমি অ্যাভারেজ ধরি 4 জন করে একটা ছোট ফ্যামিলি, তার মানে 4000 মানুষ আমার আপনার একটা জিনিস আমার খুব ভালো লাগে কি জানেন, আপনি আপনার সাপোজ আপনার সঙ্গে যারা কাজ করে, ইউ আর সেইং দেম কলিগস, অনেকে কিন্তু বলে এমপ্লয়ি, আমার কোম্পানির এমপ্লয়ি। সো ইউ আর ট্রিটিং দেম অ্যাজ ইউর ব্রাদার, অ্যাজ ইউর ফ্যামিলি। এক্স্যাক্টলি, আমি ওই জন্যই বললাম সাপোজ এটা কিন্তু সবাই করে না, কিন্তু কারণ ওই যে আমি বললাম এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ ডিসক্রিমিনেশন। আজকে যদি আপনার কোম্পানি কাজ না করে, কোম্পানির পিপল, আপনার কোম্পানি কিন্তু উইল নট বি সাস্টেনেবল ফর মোর দেন 2-3 ইয়ার্স। ধ্বংস হয়ে যাবে। সো এটাই বললাম যে আপনার এই একটা জিনিস কিন্তু আমার খুবই ভালো লাগে, ইউ আর ট্রিটিং দেম অ্যাজ ইউর কলিগস। হইতে পারে যে, কারণ আপনার হায়ারার্কি তো সব জায়গায় থাকে, থাকতে হয়, ঠিক আছে, সব জায়গায় থাকবে, বাট ট্রিটিং দেম লাইক ইউর ফ্যামিলি ইজ নট সেম এভরিওয়্যার। ইটস নট সেম এভরিওয়্যার। এখানে আরেকটা জিনিস আসলো যে কর্পোরেট সেক্টরে একটা আমি স্টার্ট আপ কমিটি দেখছিলাম বাংলাদেশের, নাম ভুলে গেছি, হি ইজ প্রমিনেন্ট, অলসো হি ইজ অ্যান ইঞ্জিনিয়ার। সো সে একবার একটা স্টার্ট আপ কমিটি বলছিল যে, মানে জাস্ট এটুকু পার্ট বলি, যে আমার আন্ডারে কাজ করে, হি ইজ লাইক অ্যাক্টিং লাইক আন্ডার হিজ অ্যাস, আমার আন্ডারে কাজ করে। দ্যাট ওয়াজ রিয়েলি লাইক হিলারিয়াস টু মি, সো ফানি, বাট দ্যাটস ট্রু। যখন বলি আমরা আন্ডারে কাজ করে, হোয়াট ডু ইউ মিন বাই আন্ডার? এক্স্যাক্টলি। সো এটা কিন্তু সবাই, মানে আমিও আমার অর্গানাইজেশনে হ্যাপি কেন জানেন, আমরা কিন্তু দেখেন আমার সিনিয়র, আমার বসরা কিন্তু আমরা কি বলি, ভাই বলে সম্বোধন করি। আপনি বিভিন্ন জায়গায় গিয়ে দেখবেন স্যার স্যার বলতে মুখ দিয়ে। আমার অফিসে স্যার বলার নিষিদ্ধ ভাই, ঠিক কি না? তো এক্স্যাক্টলি এটা কিন্তু আপনার কি করে যে আমি কিন্তু ফিল করব তখন, আরে ভাই আপনি যখন আপনার পরিবারে যখন কেউ অসুস্থ আপনি ফিল করেন না? আপনি যখন আপনার এমপ্লয়িকে, মানে আপনার অফিসে যারা কাজ করেন সবাইকে যখন ফ্যামিলি হিসেবে কাউন্ট করবেন, তখন কিন্তু তারা আপনার সব কিছুতে ফিল করে কাজ করবে। বাট এখানে একটা জিনিস থাকে, এখানে যেহেতু আমি অলরেডি সার্টেন পজিশনে হোল্ড করছি, আপনি সবাইকে ফ্যামিলি ভাবলেও সবাই আপনাকে ফ্যামিলি ভাবে না। ওটা তাদের ব্যর্থতা। হ্যাঁ, তাদের অবশ্যই তাদের ব্যর্থতা, 100% আই ফিল ইট, বাট আই নো রিগ্রেট অ্যাবাউট ইট। খারাপও লাগে কাজ করে না, মাঝে মাঝে একটু খারাপ লাগে কাজ করে, কজ উই আর হিউম্যান বিংস, আমাদের ইমোশন আছে। ডাজন্ট ম্যাটার যে আমি আমার সাথে সবাই কাজ করছে, ডাজন্ট ম্যাটার যদি ওয়ে বলি আমি তাদের বস, আমার কোনো ইমোশন থাকবে, বাট আই এম স্টিল হিউম্যান বিং। যেটাই হোক, বাট আপনার যেটা কাজ ওটা তো আপনার করতেই হবে। ডেফিনেটলি আপনি করে যাচ্ছেন, সে এটা রিয়েলাইজ করতেছে না, ইটস হিজ ফল্ট অর হার ফল্ট। সো ওটা নিয়ে আমরা বদার্ড না হয়ে আমরা এই পৃথিবীতে আসছি, আমরা কিন্তু যেটা করার ওটা আমরা করে যাব। কে রিয়েলাইজ করবে কে রিয়েলাইজ করবে না, দ্যাটস আপ টু দেম। তো আমরা মিসট্রাক হয়ে যাচ্ছি। কোশ্চেনটা ছিল আপনি ফিউচার কিভাবে দেখছেন, আপনি যেটা লেগেছি আন, আপনি ফিউচার কিডসদের নিয়ে কি ফিউচার দেখছেন? আমি ফিউচার দিয়ে আমি আসলে যদি ফিউচার নিয়ে চিন্তা করতে বলেন, আমি এখনও নট ডিসাইডেড, কারণ আমার এখনও জ্ঞান অর্জনটা শেষ হয়নি। আপনি বললেন আমার প্ল্যান আছে, কারণ কিছু প্ল্যান কিন্তু আপনার নিজের মধ্যে রেখে দিতে হয়।
আমিও কিছু জিনিস নিজের মধ্যে রেখে দিলাম একটা কারণেই, কারণ আমার মনে হয় যে আমার যতক্ষণ পর্যন্ত আমার নলেজটা, আমি যে জিনিসটা চাচ্ছি ওইটা শেষ না হবে ততক্ষণ পর্যন্ত মনে করেন আমি আমার প্ল্যানটা বা আমার ফিউচারটা আমি কাউকে বলতে চাচ্ছি না। এক, সেকেন্ড হলো আমি দেখতে চাই আমার ফিউচার গোলস কি জানেন? আমার ফিউচার গোলস হলো সবাইকে আমি হ্যাপি দেখতে চাই ভাই। আমার এটা ছাড়া আমার আর কোনো গোলস নাই আমার আশেপাশে। এটা একটা অন্য টপিক, এটা নিয়ে শুরু করলে সারা আবার পডকাস্ট আর একটা 2 ঘন্টা হয়ে যাবে, বাট ইউ ক্যানট মেক এভরিওয়ান হ্যাপি ইন ইওর লাইফ। আই নো, বাট আমি চাই ভাই, আমি চাই, আমার কাছে ওই কনফিডেন্স আছে, আমি করব ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। আল্লাহ আমার কাছে হ্যাঁ। আল্লাহ আমাকে, আমি বললাম না, আমি খোদার কাছে বিশ্বাস করেন, আমি কিন্তু ওই রকম ঐশ্বর্য চাই না। আমি চাই ইচ অ্যান্ড এভরি ইন্ডিভিজুয়ালস হু আর সারাউন্ডেড বাই মি, এখানে কিন্তু আমি বলছি আমি কিন্তু বাই মি বলেছি, আমার দ্বারা যারা সারাউন্ডেড হবে আমি তাদেরকে হ্যাপি দেখতে চাই। কারণ আমি তো চাইলে রাস্তাঘাটে নেমে সবাইকে হ্যাপি করতে পারবো না। না, আমার আমার ফ্যামিলি তো সবারই পসিবল হয় না। এক্স্যাক্টলি, ফ্যামিলি তো শুধু ছোট পরিবার না, বৃহৎ পরিবার থাকে। আমি মানে অনেস্টলি বলতে আমার ফিউচারটাকে আমি ভালোভাবেই দেখতে চাই। আমি জানি না, বাট আমি চাই যে আমি সুস্থ থাকি, এটাই আমার এখন গোল, সত্যি কথা। কারণ আমি একবার হঠাৎ করে অসুস্থ হয়ে গেছিলাম, আই নো দ্যাট। তো যার কারণে মনে করেন তখন আমার কাছে সব কিছু ব্লার লাগতেছিল সব কিছু, যে সব কিছু মনে এক নিমিষে শেষ হয়ে গেল। সো মানে এখন আপনি, আমার ড্রিমই হইলো নিজেকে হেলদি রাখা। দ্যাটস ওকে। আপনার কি মানে আপনার গোলটা কি, আপনার ফিউচার মানে আমি আপনি তো কি কিছু অলরেডি কাইন্ড অফ বলেই ফেললাম যে হুম। হচ্ছে আমার লেগেসি রাখার ইচ্ছা আছে। আর যদি একটা কোশ্চেন থাকে যে আমার, যদি একটা কোশ্চেন থেকেই থাকে যে হচ্ছে আমার হচ্ছে উত্তরসূরি হুম যা হবে কি হবে, দুইটা জিনিস তাদের জন্য, তার থেকে আমি চাই বি হাম্বল ফার্স্ট। এক্স্যাক্টলি। ফার্স্টে যেটা বলছিলাম না, যে আমি অ্যাজ এ ওনার অফ দ্য কোম্পানি যদি আমার এমপ্যাথি না থাকে টুয়ার্ডস মাই কলিগস, তাদের থাকবে না। সো যদি আমার এই বিজনেস অর হোয়াট এভার যদি একটা বড় পজিশনে যায়, সো ডেফিনেটলি ইট উইল বি টেক ওভার বাই মাই অফস্প্রিংস, তাই না? তাদের হাম্বল হতে হবে, গ্রাউন্ড লেভেলে হাম্বল। এবং শুধু জাস্ট গ্রাউন্ড, মানে আমি এমফাসিস দিতে চাচ্ছি যে ভয়ঙ্কর লেভেলে হাম্বল হতে হবে। আদারওয়াইজ তারা তাদের বাবার সম্মান নষ্ট করবে। And যে লেগেসি আমি তৈরি করতে চাচ্ছি, সেই লেগেসি কিন্তু একদিনে হবে না। একদিনে হবে না। যে বলছে 1000 পিপল, 1000 পিপল কিন্তু একটু মানুষ না, না। অনেক। ইট নিড টু বি আ বিগ কোম্পানি টু অ্যাকোমোডেট 1000 পিপল অ্যান্ড ওয়ার্কিং উইথ ইউ। সো ওই 1000 পিপলের লেগেসি হয়তো বা আমার একার লাইফে হয়তো বা পুরো নাও হতে পারে। সো এটা তাকে ক্যারি আউট করতে হবে আমার অফিস স্প্রিংকে। তার হতে হবে হাম্বল, ভয়ঙ্কর লেভেলে, এডুকেটেড মাস্ট। দেন হচ্ছে যদি আসি আরেকটা জিনিস, সেটা আমি যাবো বি আ গুড হিউম্যান। এটা হাম্বলের সাথে কানেক্টেড অ্যাকচুয়ালি। বি এ গুড হিউম্যান দেন এ গুড বস অর গুড পার্সন অর গুড ওয়াট। হিউম্যানিটি নাই আমাদের ভিতরে, হিউম্যানিটি টানতে হবে। হিউম্যানিটি থাকলে আসলে সারা বিশ্বে এত ওয়ার, এত মারামারি, যা কিছু হতো না, এটা নাই। আর লাস্টলি যেটা চাবো যে তাদের জন্য, এটা তো বললাম যে আমার জন্য যাতে আমার সম্মান রক্ষাতে হয়, তাদের জন্য যেটা আমি চাবো, এক্সপ্লোর, ফ্রি, বি ফ্রি, এক্সপ্লোর হোয়াট আল্লাহ গিভেন টু আস, টু দ্য ওয়ার্ল্ড, অ্যান্ড তার শুকরিয়া আদায় করো এবং তার দিকে থাকো। সিম্পল। আমি যেটা মানে কানেকশন টু ইউর সেন্টেন্সেস, আমি ওটাই বলতে চাই যে সন্তানদেরকে, আপনার কিডসদেরকে কখনো মানে একটা বাউন্ডারির মধ্যে রাখা উচিত না। কারণ আপনি যখন সাপোজ মনে করেন এই যে দেখেন, আমার বাবা তোমাকে রাখে নাই, why do I do that? এক্স্যাক্টলি। আপনি দেখেন এই পানিটা কিন্তু, আপনি পানিকে যে পাত্রে রাখবেন ওই পাত্রের আকারে কিন্তু ধারণ করে, এটা আমাদের সিম্পল ফিজিক্স কিন্তু, তাই না? তো আপনি যদি আপনার সন্তানকে এই বাউন্ডারির মধ্যে রাখেন, হি উইল লুক লাইক দ্যাট, এক্স্যাক্টলি এটার মতোই তো দেখাবে, যদিও এটা ফ্লেক্সিবল। সো আমার সন্তানদেরকে মনে করেন, আমার ফিউচার জেনারেশন যারা আসবে, আল্লাহ মানে যাদেরকে দিবে সাপোজ, তাদের জন্য একটা টিচিংস কিন্তু ম্যান্ডেটরি। হোয়াট ইজ দ্যাট? এটা আপনি বললেন হাম্বলনেসের চাইতেও কিন্তু একটা জিনিস ইম্পর্ট্যান্ট। সেটা কি? ভিশন। ওকে, ঠিক আছে, আপনার মিশন তো আপনার কোম্পানিতে লেখাই থাকবে,
আপনি মানে আপনার কি এটা মনে হতে পারে না যে আমার চাইতে বেটার ভিশন আমার সন্তান দেখতে পারে, ডেফিনেটলি অ্যান্ড ইট নিড টু বি। তাই না? সো ওর ভিশনটা ক্রিয়েট করবে কে? ইউ। দ্যাটস ট্রু। ঠিক আছে, তো আমি চাই যে আমি ওদের মধ্যে ওই জিনিসটা ক্রিয়েট করে দেই যে, কারণ আপনি যদি মনে করেন আপনি 100 মিটার স্প্রিন্ট মনে করেন ওসাইন বোল্ট ইজ দ্য চ্যাম্পিয়ন, ওয়াস ওর অনেকগুলো গোল্ড মেডেল আছে, ও কিন্তু আপনি 100 মিটার পর্যন্ত ওকে বাউন্ডারি দিয়েছেন দেখেই কিন্তু ফাস্টার ওইটা অ্যাচিভ করছে। ও ওইটা নিয়ে প্র্যাকটিস করতে 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 আরেকটা জিনিস বারবার প্র্যাকটিস করতে জানতে হবে। আপনি কোনো কিছুই প্র্যাকটিস ছাড়া আপনার কিন্তু কোনো কিছুই পসিবল না। ইভেন ডক্টর, লয়ার্স, যত প্রফেশনালস আছে সবাই কিন্তু প্র্যাকটিসের জোরে, আমি বলবো একটা জিনিস আমার ফিউচার জেনারেশনের জন্য, যে প্র্যাকটিস মানে যে জিনিসে তুমি এক্সপার্ট, প্র্যাকটিস 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 প্র্যাকটিস, একটা সময় গিয়ে ওটার ভ্যালু আসবেই। কারণ কি, ইউ আর দ্য ফাস্টেস্ট ইন দ্যাট জব। সো এই ভিশন অ্যান্ড প্র্যাকটিস, এই দুইটা জিনিস আমি চাই। যেমন বলে না যে হচ্ছে একটা পানির ড্রপ একটা পাথরের উপরে বছরের পর বছর পড়লে সে পাথর ভেঙে যায়, বা দাগ হয়ে যায়, দাগ হয়ে যায়। সিম্পল অ্যাজ দ্যাট। সো এটা থাকেই। সো ভীষণ যেটা বললেন দ্যাট ওয়াজ আ ট্রু, সো আই ওয়াজ লাইক ফাইন্ডিং হোয়াট শুড আই সে, বাট দ্যাটস ট্রু। ভীষণ যদি না থাকে কিছু হবে না। যেমন আজকেই ফান ফ্যাক্ট, আজকেই হচ্ছে নোমান আমাদের সাথে বলছে, আমার কলিগ নোমান, তো বলছিল যে আমাদের একটা আলাদা কোম্পানি আছে নতুন স্টার্টেড, বাট ওটার নাম বলছি আপাতত। সো ওটাকে এমন একটা পর্যায়ে দেখতে যাচ্ছে, সে কিন্তু আমার কলিগ এখানে, সরি ফর সেইং দ্যাট, বাট হি ইজ নট দ্য ওনার অফ দ্য কোম্পানি, আই এম দ্য ওনার অফ দ্য কোম্পানি, বাট ও এই ভীষণটা দেখতে পাচ্ছে যেটা এখন আপনার মানে ক্যারি এখনো আপনি ওইভাবে করতে পারেন না। চিন্তা করি এখন পর্যন্ত, হয়তো বা আই অ্যাপ্রিশিয়েটেড হিম রিজন ও চাচ্ছে এমন হবে যে এইটা এমন এক জায়গায় নিয়ে পৌঁছাবো যে বাংলাদেশে কেউ এই সেক্টরে চিন্তা করলে আমাদের কোম্পানির নাম আসে, এক্স্যাক্টলি দ্যাটস এ ব্র্যান্ডিং, আমাদের নাম আসে। ওইটা চিন্তাটা আসলে খুবই কি বলা যায় বিগার, যেটা আমি এখনো সাহস করতে পারি চিন্তা করতে পারি। ইট দ্যাট যদি চিন্তা না থাকে, যদি ভিশন না থাকে, ইউ ক্যানট অ্যাচিভ ইট। চিন্তা না থাকলে চাচা যেতে পারতাম না আমরা। এক্স্যাক্টলি। সো এটা কিন্তু রিয়েলি ইম্পর্টেন্ট। এটা কিন্তু মনে করেন আজকে যদি স্বপ্ন দেখতে জানতে হবে। এক্স্যাক্টলি। ডাজন্ট ম্যাটার ইজ ইট কতটুকু বড় কতটুকু ছোট, ওইটা তো সময় মানে তৈরি করবে, তাই না, ডিসাইড করবে। তো আমার কাছে মনে হয় ওইটা ভেরি ইম্পর্ট্যান্ট। আর রাদার দেন যে জিনিসে মানে নিজে দেখেন, আপনার বাচ্চার কিন্তু ওই স্কোপটা করে দিতে হবে আপনার, যে ওর কি ভালো লাগে। ওই যে আমরা 3 ইডিয়টস দেখি, বিভিন্ন মুভি দেখি, এটা একটা কনসেপ্ট, বাট রিয়েল লাইফ কিন্তু মানুষের ডিফারেন্ট। কারণ কি, প্রত্যেকটা মানুষের কি ফাইন্যান্সিয়াল কন্ডিশনস সেম থাকে না। অনেকেই বাচ্চাকে আইএসডিতে পড়াতে পারে, অনেকেই এটা করতে পারে, বাট আমি নাও পড়াইতে পারি, আবার পড়াইতেও পারি, ডিপেন্ডস অন মাই সিচুয়েশন। অনেকে থাকলেও কিন্তু পড়ায় না। আপনি আপনার গ্রামে কি ভালো মানে অনেক জমিদার ছিল না, সে কি তার ছেলেকে চায়না গিয়ে পড়াইছে? পড়ায় নাই। বাট আপনার বাবার ভিশন ছিল দেখেই কিন্তু আপনাকে সো ভিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এনি এজড পিপল অর চিলড্রেন, যার যে কোনো এজের ডেমোগ্রাফিক এক্স্যাক্টলি। সো যদি আমার লাস্টে যদি একটা শেষ করে যাচ্ছি, অনেকক্ষণ কথা বললাম, মনে করেন হচ্ছে আপনি 1 মিনিট টাইম পেলেন, যেখানে হচ্ছে মানুষের উদ্দেশ্যে কিছু বলতে চাচ্ছেন, অ্যান্ড আ লাইফ লেসন ফ্রম ইউর পার্সোনাল লাইফ, পার্সোনাল এক্সপিরিয়েন্স, অর somehow you gather some knowledge. So a really important one for young people actually, because আমরা কথা বলছি হচ্ছে এমনটা জিনিসের জন্য যে আজকে আলোচনার মূল বিষয় আসলে একটাই, যে যদি একজনও একটু ইন্সপায়ার্ড হয়, যদি একজনও চিন্তা করে লাইফটা কি হওয়া উচিত, যেমন আমি কথা বললাম এক্সট্রোভার্ট নিয়ে বা মানুষের কানেকশন নিয়ে, কমিউনিটি নিয়ে, আমি মাত্র কথা বললাম ভিশন নিয়ে, দেন কথা হলো যে আমাদের আর্নিংস কখন থেকে আসছে, ফ্যামিলি কীরকম প্রভাব ছিল, অ্যান্ড হাউ মাচ উই অ্যাডোর আওয়ার ফ্যামিলি, অ্যান্ড এই কানেকশনে অনেক কিছু কিন্তু আলোচনা হয়ে গেছে আসলে একটা সার্টেন টাইমে। বসছিলাম ফাইন্যান্সিয়াল কথা বলতেও হয়ে গেছে অনেক কথা। সো অনেক কিছু থাকে, ফাইন্ডিংস অনেক কিছুই ছিল। সো চাই এমন কিছু একটা আপনি আপনার পার্সোনালিভাবে বলুন যেটা হচ্ছে একজন মানুষের হলে জন্য হেল্প হয়, আর লেসন ফ্রম ইউর লাইফ অর সামহার আর্ন ফ্রম সামহার ইউ আর্ন দ্য নলেজ। আমি জানি না কেউ আমি মোটিভেটেড হবে কিনা এই কথাটাতে, বাট আমি একটা শব্দই 3বার বলবো, যেটা কিনা প্রতিটা মানুষের লাইফের লেসন হওয়া উচিত। সেটা হলো রেসপেক্ট, রেসপেক্ট, রেসপেক্ট। রেসপেক্ট ইউর ফ্যামিলি, রেসপেক্ট ইউর জব, রেসপেক্ট ইউর সারাউন্ডিংস, রেসপেক্ট দ্য পিপল।
প্রতিটা জিনিসে যদি যখন আপনি সম্মান করতে জানবেন, ওটা কিন্তু ভালো আকারেই আপনার জন্য ফিডব্যাক হয়ে আসবে, ভালোভাবেই আসবে। সো ইউ শুড হ্যাভ টু রেসপেক্ট এভরিথিং। আপনার আশেপাশে প্রতিটা জিনিস, ইভেন আপনি যদি এই পানির গ্লাসকে রেসপেক্ট না করেন, সাপোজ আমি এখান থেকে ড্রপ করে ফেলে দিলাম, ভেঙে যাবে। ইট উইল ব্রেক ডাউন, বাট এটাকে রাখলেন, এটা কিন্তু আপনার কী করলো, আপনার সৌন্দর্য বা শোভা বৃদ্ধি করলো কিন্তু। এক্স্যাক্টলি। সো আমি সবার ক্ষেত্রে একটাই জানতে চাই, প্রত্যেকটা পয়েন্ট অফ ভিউতে কিন্তু রেসপেক্ট করতে জানতে হবে আমাদের। সো সবার ক্ষেত্রে এই জিনিসটা আমি এই জন্যই বলবো, রেসপেক্ট ইজ সাচ থিং ইউ শুড হ্যাভ টু বি আর্নড, অটোমেটেড না এটা। সো দ্যাট ইজ দ্য আলটিমেট গোল, রেসপেক্ট রেসপেক্ট রেসপেক্ট, অ্যান্ড এটাই আমার ভাই বলার ছিল। সো নাইস থ্যাঙ্কস ফর কামিং। অ্যান্ড আমি সবার জন্য বলতে যাচ্ছি, আমরা আলোচনা করছি যেটা ফার্স্টে বললাম যে টংকাস্ট, আসলে আমরা স্পেশালিস্ট না বাট হচ্ছে আমরা আমাদের লাইফ এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করে কিছু কথা বললাম, দুই ভাই মিলে গল্প বললাম। যদি আপনারা দেখে থাকেন সম্পূর্ণ শেষ পর্যন্ত, সো যদি আমাদের কোনো কথায় অফেন্ড হন, উই আর রিয়েলি সরি ফর দ্যাট। ইট ওয়াজ আওয়ার পার্সোনাল এক্সপিরিয়েন্স দ্যাট উই লাভ টু শেয়ার উইথ ইউ গাইজ। অ্যান্ড এই তো, থ্যাঙ্কস, অ্যান্ড মেবি অন্য কোনো সময় আবার দেখা হবে ইনশাল্লাহ। আর সবার জন্য শুভকামনা, অ্যান্ড সবাই যেন সবাইকে ভালো থ্যাংক ইউ। থাকে। আসলে থ্যাংক ইউ, সবার জন্য ভালো থাকে, ভালো কিছু করে, এটাই চাওয়া। অ্যান্ড বি হাম্বল, অ্যান্ড ভাই যেটা বললো, রেসপেক্ট এভরিথিং। থ্যাংক ইউ এভরিওয়ান। শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।